আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। ইতিমধ্যে সবাই জানেন এক্সিস মেডিকেল আয়োজন করেছে ১৫০ বেশি সব লিজেন্ডারি টিচারদের ১৫০০ বেশি ক্লাস। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হলাম নতুন একটি প্রফ স্পেশাল রিটেন সেশন নিয়ে। যেখানে আলোচনা করব প্যাথোলজি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মাসকুলোস্কেলেটাল সিস্টেম। আজকে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি ইমা আফিফা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সেশন 2016-17। আমাদের সাথে সুদূর নেপাল থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সবার প্রিয় ভাইয়া দেবেদিশা। উনি অধ্যয়নরত আছেন রংপুর মেডিকেল কলেজ, সেশন 2015-16। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভাইয়ের কাছে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইমা আপু, আমি ভালো আছি এবং আশা করতেছি যে তুমি ভালো আছো এবং ছোট ভাই বোনরা যারা যারা এই সেশন দেখতেছেন, ভিডিও দেখতেছেন, অডিয়েন্সরা সবাই ভালো আছেন। এন্ড তার এই সেশনটা শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই অ্যাক্সিস মেডিকেল পরিবারকে, যে আমাকে এই সুযোগটা দেয়া হয়েছে যে আমি আমার এই নলেজ গুলা এখানে শেয়ার করতে পারবো এবং আমি আমার ভাই বোনদেরকে প্রফ পরীক্ষার জন্য আহ, সাহায্য করতে পারবো। আশা করতেছি যে যারা যারা এই সেশন দেখতেছেন তারা তারা উপকৃত হবেন। তো আজকে আমাদের টপিকটা হয়েছে মাসকুলোস্কেলেটাল সিস্টেম এন্ড এন্ডোক্রাইন সিস্টেম, সাথে সাথে আমরা অল্প ভাগ ক্লিনিক্যাল প্যাথোলজিটাও ডিসকাস করব। তো আর আজকে হচ্ছে মানে আজকের সেশনটা প্যাটার্নটা লাস্ট সেশন মতোই থাকবে। প্রথমটা হচ্ছে যে আমরা কোয়েশ্চেন গুলা নিয়ে আসছি, যেগুলা হচ্ছে আপনাদেরই কোয়েশ্চেন ব্যাংক থেকে, যেগুলা ইউনিভার্সিটিতে পাস্ট কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা, পাস্ট কোয়েশ্চেন ওগুলা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা নিয়ে আসছি। তো ইমা আফিফা আপু আমাকে ওই কোয়েশ্চেন গুলা জিজ্ঞাসা করবে এবং আমি ব্রিফে ওই কোয়েশ্চেনের অ্যান্সার গুলা দিব এবং সাথে সাথে রিটার্নে কি লিখবেন এগুলো বলবো। এন্ড সাথে সাথে রিলেভেন্ট ভাইবার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলাও বলে দিব। তো আর ডিলে না করে আমরা শুরু করতে পারি। জি ভাইয়া। ভাইয়া ফার্স্ট কোশ্চেন হচ্ছে এনুমারেট দ্য টিউমার্স অফ থাইরয়েড অর নেম দ্য ম্যালিগন্যান্ট টিউমার্স অফ থাইরয়েড। আম, তো টিউমার্স অফ থাইরয়েড বলতে গেলে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করে দিতে পারি। নাম্বার ওয়ান বেনাইন এন্ড নাম্বার টু ইজ ম্যালিগনেন্ট। এখন যেহেতু ম্যালিগনেন্টটা একটু বেশি হয়, তো ম্যালিগন্যান্ট মধ্যে আগে একটু বলি। ম্যালিগন্যান্টকে আবার হচ্ছে কিছু ভাগ করা যায়, যেগুলো হচ্ছে নম্বর ওয়ান হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা, এটা হচ্ছে একটু কমন, সবচেয়ে কমন। নম্বর ওয়ান প্যাপিলারি কার্সিনোমা, নম্বর টু ফলিকুলার কার্সিনোমা, নম্বর থ্রি হচ্ছে মেডুলারি কার্সিনোমা, নম্বর ফোর হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এন্ড নম্বর ফাইভ হচ্ছে লিম্ফোমা। তো এই পাঁচটা ছিল ম্যালিগন্যান্ট টিউমার। এবং বেনাইন মধ্যে আসতেছে অ্যাডেনোমা। তো আহ, এটা ছিল বেনাইন টিউমার অফ থাইরয়েড। তো আমি আবার রিপিট করে দিচ্ছি, ম্যালিগন্যান্ট মধ্যে হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা এন্ড লিম্ফোমা। whereas in benign আমরা লিখবো অ্যাডেনোমা। তো এটা ছিল টিউমার্স অফ থাইরয়েড গ্ল্যান্ড। এখন পরবর্তী কোশ্চেনে যাই আপু। হোয়াট ইজ গয়টার? এনুমারেট দ্য কমন কজ অফ গয়টার। Goiter. Goiter can be defined as any swelling of thyroid gland. মানে বোঝাচ্ছে কি কোনো, যে কোনো ফোলা, যা কোনো ফোলা আর যে যা কোনো কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয় তাকে আমরা গোইটার বলবো। এখন গোইটারকে কিছু কমন কজ গুলা বলি আগে গোইটারের। নাম্বার ওয়ান কজটা হচ্ছে গ্রেভস ডিজিজ। নাম্বার টু হচ্ছে ডিফিউজ হাইপোপ্লাস্টিক গোইটার, যেটা হচ্ছে কমন আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে হইতে পারে। নাম্বার থ্রি হচ্ছে আর কিছু অটো ইমিউন কন্ডিশন গুলো আছে, যেমন হাসিমোটোস থাইরয়েডাইটিস। তারপর আরো হচ্ছে আম, আরো আহ, আরেকটা কমন কজ অফ গোইটার হচ্ছে যে পিটুইটারি অ্যাডেনোমা, যেখান থেকে ইনক্রিজ সিক্রেশন অফ টিএসএইচ হবে। তবে এই এগুলা আমি কমন কজ গুলা এনুমারেট করলাম, কিন্তু যদি আপনারা ভাগ করে লিখেন ভালো করে মানে একটা সিস্টেম্যাটিক স্টাইলে, তো ওইটা ভালো হবে। তো আমি ওইটা বলতেছি, মানে যদি ভাইভাতে জিজ্ঞেস করলে আপনারা সরাসরি এগুলা বলে দিতে পারবেন কমন কজ অফ গোইটার, যেমন নাম্বার ওয়ান গ্রেভস ডিজিজ, নাম্বার টু হচ্ছে এন্ডেমিক গোইটার,
আয়োডিন ডিফিসিয়েন্সি, তারপর হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, তারপর হচ্ছে পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা। তো এগুলা ছিল যেটা বলবেন সরাসরি, কিন্তু রিটার্নে লিখতে গেলে আপনাদেরকে ভাগ করতে হবে 4টা ভাগে। নাম্বার 1 হচ্ছে সিম্পল, নাম্বার 2 হচ্ছে টক্সিক, নাম্বার 3 হচ্ছে ইনফ্ল্যামেটরি, এন্ড নাম্বার 4 হচ্ছে নিওপ্লাস্টিক। আমি আবার রিপিট করতেছি: সিম্পল, টক্সিক, ইনফ্ল্যামেটরি এন্ড নিওপ্লাস্টিক। এখন সিম্পল মধ্যে আসি। সিম্পল মধ্যে দুইটা আমরা পাই, ডিফিউজ হাইপারপ্লাস্টিক গোইটার নাম্বার 1, এন্ড নাম্বার 2 হচ্ছে মাল্টিনোডুলার গোইটার। এখন সিম্পলটা কেন বলা হয়? সিম্পল মানে হচ্ছে যে গোইটার থাকবে, থাইরয়েড সোয়েলিং উইল বি প্রেজেন্ট, বাট দ্য পেশেন্ট উইল বি ইউথাইরয়েড। মানে হচ্ছে though the thyroid gland will be enlarged, but হচ্ছে T3 and T4 লেভেলটা নরমালি থাকবে, মানে হচ্ছে ইউথাইরয়েড স্টেটে থাকবে। যখনই ইউথাইরয়েড স্টেট আসবে তখনই আমরা সিম্পল টার্মটা ইউজ করব। তো নাম্বার 1 সিম্পল মধ্যে আমরা ডিফিউজ হাইপারপ্লাস্টিক গোইটার এন্ড মাল্টিনোডুলার গোইটার। এখন ডিফিউজ হাইপারপ্লাস্টিক গোইটার অনেক কারণে হতে পারে, যেমন প্রেগন্যান্সি, ল্যাকটেশন, অর পিউবার্টি, এটসেট্রা। মানে থাইরয়েড গ্ল্যান্ডটা হয়েছে একটা ডিফিউজ হাইপার, মানে থ্রু আউট দ্য থাইরয়েড, মানে সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডটা একটু বড় হয়ে যাবে, হাইপারপ্লেসিয়া হয়ে যাবে ডিউ টু ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস ইন থাইরয়েড ফলিকলস, যাকে বলা হয় সিম্পল মধ্যে নাম্বার 1 ডিফিউজ হাইপারপ্লাস্টিক, এন্ড নাম্বার 2 হচ্ছে মাল্টিনোডুলার গোইটার। এখন সিম্পলটা গেল, এরপরে আসি টক্সিক। টক্সিকটা কেন বলতেছে? যে যেমন আগে সিম্পলে ইউথাইরয়েড স্টেট ছিল, তো টক্সিকে হচ্ছে হাইপার থাইরয়েড স্টেট থাকবে। তো হাইপার থাইরয়েড স্টেট, আমি হচ্ছে এই ক্লাসিফিকেশনটা বলার পরে হাইপার থাইরয়েডিজম এবং হচ্ছে থাইরোটক্সিকোসিস একটু ডিফারেন্সটা বলবো। তার আগে একটু ক্লাসিফিকেশনটা শেষ করে নেই। তো প্রথমে সিম্পল বললাম, সেকেন্ড হচ্ছে টক্সিক। টক্সিক মধ্যে আবার আপনারা বলবেন টক্সিক অ্যাডেনোমা, আর তারপর হচ্ছে টক্সিক ডিফিউজ টক্সিক গোইটার, যাকে বলা হয় গ্রেভস ডিজিজ, এন্ড টক্সিক মাল্টিনোডুলার গোইটার। এখানে থার্ড মধ্যে আসি ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেটরির মধ্যে আছে নাম্বার 1 হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস থাইরয়েডাইটিস, যাকে ডিকুভরেন্ট থাইরয়েডাইটিস বলা হয়। তারপর হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস, হাসিমোটোস থাইরয়েডাইটিস, ক্রনিক ফাইব্রোজিং থাইরয়েডাইটিস, যাকে রেডিয়াস থাইরয়েডাইটিসও বলা হয়, এবং থাইরয়েডাইটিস ডিউ টু ভাইরাল ইনফেকশন লাইক মামস, মিজলস, এটসেট্রা। তো লাস্টে ছিল নিওপ্লাস্টিক। নিওপ্লাস্টিক তো আমি বলেই দিলাম, বেনাইন এন্ড ম্যালিগন্যান্ট। বেনাইন মধ্যে অ্যাডিনোমা, এন্ড ম্যালিগন্যান্ট মধ্যে প্যাপিলারি ফলিকুলার মেডুলারি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা এবং থাইরয়েড লিম্ফোমা। তো এখন একটু ডিফারেন্সটা বলি হাইপারথাইরয়েডিজম এবং থাইরোটক্সিকোসিসের। হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে ওভার ফাংশনিং অফ থাইরয়েড গ্ল্যান্ড, মানে যখন থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি বেশি কাজ করতেছে তখন আমরা বলবো হাইপারথাইরয়েডিজম। মানে এনি কন্ডিশন ইন which there is over functioning of thyroid gland, তাকে বলবো আমরা হাইপারথাইরয়েডিজম। এন্ড হাইপারথাইরয়েডিজমে হচ্ছে নেসেসারিলি হাইপারথাইরয়েডিজমে যে জিনিসটা থাকবে, মানে এলিভেটেড লেভেল অফ T3 and T4 হতে হবে, তখন আমরা বলবো হাইপারথাইরয়েডিজম। এন্ড থাইরোটক্সিকোসিস মানে হচ্ছে বায়োকেমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ ইনক্রিজড লেভেল অফ থাইরয়েড হরমোন। মানে হচ্ছে যদি এই যদি থাইরয়েড গ্ল্যান্ডকে স্পেসিফিক্যালি চিন্তা করি তখন বলবো আমরা হাইপারথাইরয়েডিজম, এন্ড যদি এই হাইপারথাইরয়েডিজমকে একটা সিস্টেমিক ইফেক্টে চিন্তা করব তখন বলবো আমরা থাইরোটক্সিকোসিস। মানে থাইরোটক্সিকোসিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ biochemical and physiological manifestations of hyperthyroidism, তখন বলবো আমরা যে থাইরোটক্সিকোসিস। মানে হচ্ছে হাইপারথাইরয়েডিজম ইজ দ্য কজ অফ থাইরোটক্সিকোসিস। আগে হাইপারথাইরয়েডিজম হবে, যার জন্য বেশি বেশি T3 T4 সিক্রেট হবে, আর এটার সিমটম হিসাবে TSH, মানে এটার সিমটম হিসাবে হচ্ছে থাইরোটক্সিকোসিস আসবে, যে সাইন্স এন্ড সিমটমস গুলা। তো এটা ছিল আপু। এখন নেক্সট প্রশ্নতে যাই। জি ভাইয়া, give the etiopathogenesis of multinodular goiter. What are the microscopic morphology of papillary thyroid carcinoma? আচ্ছা, মাল্টিনোডুলার গোইটার আগে বলি। মাল্টিনোডুলার গোইটারটা কেন বলা হয়? যে এখানে নিউমারাস নোডিউল, মানে ছোট ছোট গোটা গোটা মতো
নিউমারাস নোডুল গুলা থাকবে। এই জন্য মাল্টি মানে হচ্ছে বেশি, এন্ড নোডুল মানে হচ্ছে ওই গোটা মতো স্ট্রাকচার। তো থাইরয়েড গ্ল্যান্ডে অনেক বেশি নোডুল গুলা থাকবে, এই জন্য মাল্টি নোডুল গোইটার বলা হয়। এখন মাল্টি নোডুল এটা সিম্পলও হইতে পারে এবং টক্সিকও হইতে পারে। টক্সিক মানে কি, মাল্টি নোডুল গোয়ের সাথে সাথে যদি থাইরোটক্সিকোসিসের সিমটম গুলো আসে তখন বলবো আমরা টক্সিক, এবং মাল্টি নোডুলার গোয়েটের সাথে যদি কোনো থাইরোটক্সিকোসিসের ফিচার নেই এবং T3 and T4 তার নর্মাল লেভেলে আছে তখন বলবো আমরা সিম্পল অর ইউথাইরয়েড। তো এখন মাল্টিনোডুলার গোইটার একটু প্যাথোফিজিওলজিটা বলি। নাম্বার ওয়ান, যখন মানে যা কোনো কারণে যদি T3 and T4 টা কমবে, first of all there will be decrease in T3 and T4 মানে triiodothyronine and thyroxine, due to which negative feedback mechanism will be activated, and this will cause increased secretion of TSH, thyroid stimulating hormone, from pituitary, thyroid মানে anterior pituitary, যাকে আমরা অ্যাডেনোহাইপোফাইসিস বলি। তো অ্যাডেনোহাইপোফাইসিস থেকে increased secretion of TSH হবে, thyroid stimulating hormone। তো এটা ছিল ফার্স্ট স্টেপ। এখন due to influence of TSH, there will be increase in size of thyroid follicles, বিকজ টিএসএইচ এর কামিটা হচ্ছে যে থাইরয়েড ফলিকলকে স্টিমুলেট করে বড় করা। তো এখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের জন্য বেশি বেশি করে টিএসএইচ আসতেছে, এই জন্য বেশি বেশি করে থাইরয়েড গ্ল্যান্ডটা ফলিকলস গুলো স্টিমুলেট হচ্ছে, এবং আগে হবে একটা ডিফিউজ হাইপারপ্লাস্টিক গোইটার, মানে হচ্ছে সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডটা একটু বড় হবে। তো যদি এটা টক্সিক হয় তখন বলবো আমরা টক্সিক ডিফিউজ টক্সিক গোইটার, আর যদি টক্সিক না হয়, যদি ইউথাইরয়েড স্টোর থাকে তখন আমরা বলবো ডিফিউজ হাইপারপ্লাস্টিক গোইটার। এখন যদি এটা কন্ডিশন আরো পারসিস্টেন্ট থাকবে এবং ফ্লাকচুয়েটিং লেভেল অফ টিএসএস থাকবে, তখন হচ্ছে যে কিছু নোডুল গুলা হচ্ছে ইনক্রিজ সেন্সিটিভিটি শো করবে এবং কিছু নোডুল গুলা হচ্ছে যে ডিক্রিজ রেসপন্স শো করবে, মানে ভ্যারিয়েশন অফ রেসপন্স আসবে টিএসএইচ প্রতি সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডে। এই জন্য যে যারা যারা বেশি স্টিমুলেট হচ্ছে ওগুলা বাড়তে থাকবে, এন্ড যারা যারা স্টিমুলেট হচ্ছে না ওগুলা বাড়বে না। মানে হচ্ছে due to fluctuation of TSH there will be varied response of thyroid follicle cells towards TSH, due to which the overstimulated regions they show accumulation of colloid and ultimately causes rupture and hemorrhage, and on long standing condition it undergoes fibrosis forming a hard nodule। তো মানে হচ্ছে যে যেগুলা মানে দোজ রিজনস, মানে যেগুলা এরিয়া থাইরয়েড গ্ল্যান্ডের যেগুলা এরিয়া হচ্ছে বেশি বেশি করে হাইপারট্রফি হয়েছে, ওখানে বেশি বেশি করে কোলয়েড সিক্রেশন হচ্ছে, বেশি বেশি করে কোলয়েড সিক্রেশনে কি হয়ে যাচ্ছে যে ওই ভলিউমটা একটু লিমিটেড আছে ওই থাইরয়েড ফলিকের মধ্যে, তো এই জন্য প্রেসার বাড়ে যাচ্ছে ওই ফলিকেলের মধ্যে। তো আস্তে আস্তে যখন আরো টিএসএইচ স্টিমুলেশন হবে তখন এক পর্যায়ে এসে টিএসএইচ স্টিমুলেশনের কারণে ওই ফলিকলটা রাপচার হয়ে যাবে এবং হেমোরেজ হবে। তো হেমোরেজ হওয়ার কারণে এখানে হেমোলাইসিস হবে এবং ওই হিমকে হচ্ছে ম্যাক্রোফেজ এনগলফ করবে, যার জন্য হেমোসিডেরিন লেডেন ম্যাক্রোফেজটা ফর্ম করবে ওখানে, এবং সাথে সাথে হচ্ছে ফাইব্রোসিস হবে, ফাইব্রোব্লাস্ট গুলা ফর্ম হবে, যার জন্য ওই এরিয়া যেখানে হেমোরেজ আর নেক্রোসিস হয়েছিল ওই এরিয়াটা একটা শক্ত নোডুল মতো তৈরি করবে। এন্ড যে ইন্টারনোডুলার এরিয়া গুলো আছে, মানে মাঝখানে নোডুলের এরিয়াটা, ওগুলা নর্মাল থাকবে, এবং নর্মাল থাকার কারণে হচ্ছে ওখান থেকে বেশি বেশি করে মানে ইন্টারনোডুলার এরিয়া থেকে কন্টিনিউ থাকবে সিক্রেশন অফ T3 and T4। তো এটা ছিল মাল্টিনোডুলার গোইটারের প্যাথোফিজিওলজি। মানে আপনারা সমস্ত ভাবে বলতে পারেন যে নাম্বার ওয়ান হচ্ছে ইনক্রিজ টিএসএইচ এর জন্য আগে ডিফিউজ হাইপারপ্লাস্টিক গোইটার হবে, তারপর ভ্যারিয়েশন ইন লেভেল অফ টিএসএইচ, যার জন্য ডিফারেন্সিয়াল গ্রোথ of regions of thyroid gland, and those regions which grow more uh, mm, become hemorrhagic and necrose due to excess accumulation of colloid, due to which it undergoes fibrosis and forms nodule, and when such numerous nodules are formed, the condition is called multinodular goiter।
এটা ছিল ইটিওপ্যাথোজেনেসিস অফ মাল্টিনোডুলার গোইটার। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। What are the microscopic morphology of সরি, papillary thyroid? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল, মাইক্রোস্কোপিক মরফোলজি অফ প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, এখন যেহেতু প্যাপিলারি কথা আসতেছে, আমি একটু সাথে সাথে প্যাপিলারি শেষ করার পরে আমি একটু ফলিকুলার কার্সিনোমাটাও বলে দেই। প্যাপিলারি কার্সিনোমাটা হচ্ছে সবচেয়ে কমন ম্যালিগন্যান্ট টিউমার অফ থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, তবে প্যাপিলারি কার্সিনোমার প্রগনোসিসটা একটু ভালো, যেহেতু একটা ম্যালিগন্যান্ট, অবশ্যই এটা খারাপ, বাট কম্পারেটিভলি প্যাপিলারি কার্সিনোমাটা একটু ভালো কম্পেয়ার টু আদার টাইপস অফ কার্সিনোমা। তো প্যাপিলারি কার্সিনোমা যেটা হয়েছে যে প্যাপিলারি কার্সিনোমা প্রগনোসিস ভালো পাবো, এবং সবচেয়ে খারাপ হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। কিন্তু ফলিকুলার কার্সিনোমা যেটা আছে ওটা হচ্ছে সেকেন্ড কমন, এন্ড ফলিকুলার কার্সিনোমার প্রগনোসিসটাও অত ভালো না, কিন্তু প্যাপিলারি কার্সিনোমাটা রিলেটিভলি সবচেয়ে ভালো। তো প্যাপিলারি কার্সিনোমার মধ্যে আমরা তিনটা ফিচার পাই, তিনটা ফিচার, মাইক্রোস্কোপিক ফিচার, সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা ফিচার মধ্যে নাম্বার ওয়ান ফিচার আমরা বলবো যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়াস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্যাপিলারি অ্যানাপ্লাস্টিক সেলস আর অ্যারেঞ্জ ইন প্যাপিলারি প্যাটার্ন, এন্ড নাম্বার থ্রিটা হচ্ছে যে there is presence of laminated calcific spherules called Samoma bodies. Samoma bodies spelling হচ্ছে PSAMOMMA, যেহেতু এটা পি দিয়ে স্টার্ট, কিন্তু পিটা হচ্ছে সাইলেন্ট, তো প্রনাউন্সিয়েশন হিসাবে আমরা সামোমা বডিজ বলি, সাম পিএস। কিন্তু যখন আপনারা রিটেন খাতা লিখবেন তখন পি দিয়ে স্টার্ট করবেন, এস দিয়ে স্টার্ট করবেন না। তো আমি আবার রিপিট করতেছি, তিনটা বেসিক মাইক্রোস্কোপিক ফিচার। যদি আমরা এফএনএসি করব, থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ম্যাক্সিমাম এফএনএসি করা হয়, তো যদি আমরা এফএনএসি করব, তো নাম্বার ওয়ান হচ্ছে আমরা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়াস পাবো, নাম্বার টু হচ্ছে প্যাপিলারি প্যাটার্ন অফ অ্যানাপ্লাস্টিক সেলস পাবো, আর নাম্বার থ্রি হচ্ছে ল্যামিনেটেড ক্যালসিফিক স্পেরুলস কল্ড সামোমা বডিজ পাবো। তো এই দুইটা আমরা ফিচার পাইলে আমরা বলবো প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এন্ড এটার প্রগনোসিসটা হচ্ছে রিলেটিভলি বেটার দ্যান ফলিকুলার কার্সিনোমা। এখন ফলিকুলার কার্সিনোমাকে কিভাবে চিনবো, যে অ্যানাপ্লাস্টিক সেলস গুলা হচ্ছে ডিফারেন্ট ফলিকেলস গুলাকে ইফেক্ট করবে, মানে একটা ফলিকুলে একটা গ্রুপ পাবো আমরা, ওয়ান গ্রুপ অফ অ্যানাপ্লাস্টিক সেল পাবো, তখন আর একটা ফলিকুলে হচ্ছে আর একটা গ্রুপ অফ অ্যানাপ্লাস্টিক সেল পাবো, বাট দেয়ার ওয়ন্ট বি এনি গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়াস, এন্ড দেয়ার ওয়ন্ট বি এনি সামোমা বডিজ। তো এটা ছিল ফলিকুলার কার্সিনোমা। এখন অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার মধ্যে আমরা টোটাল লস অফ ডিফারেন্সিয়েশন পাবো, টোটালি ডিফারেন্সিয়েশনটা লস হবে, এন্ড মেডুলারি কার্সিনোমাটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড মধ্যে তো আরেকটা সেল আছে না, যাকে বলি আমরা যে প্যারাফলিকুলার সেল, মানে একটা তো ফলিকুলার সেল যারা T3 and T4 সিক্রেট করে, আরেকটা সেল আছে প্যারাফলিকুলার সেল, এন্ড প্যারাফলিকুলার সেল থাইরয়েড ক্যালসিটোনিনটা সিক্রেট করে। তো যখন এই প্যারাফলিকুলার সেলের ম্যালিগনেন্সিটা হবে, তখন বলবো আমরা মেডুলারি কার্সিনোমা। তো এইটা ছিল যে মাইক্রোস্কোপিক ফাইন্ডিং অফ প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। জি ভাইয়া, a 30 years old lady presented with diffuse enlargement of thyroid gland with exophthalmos. What is your clinical diagnosis? What will be the status of thyroid hormone level in this case? আচ্ছা, তো এটা যেটা ছিল যে কোয়েশ্চেনটা, তো এইখানে আছে একটা লেডি আছে, তার হচ্ছে যে এক্সোপথ্যালমাস আছে। তো এটা অবভিয়াস কেস, দিস ইজ দ্য কেস অফ গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ হচ্ছে, আমি আগে একটা বলছিলাম, ডিফিউজ হাইপার, মানে টক্সিক হাইপারপ্লাস্টিক গোইটার। এখানে থাকবে যে টার্মটা আমরা ইউজ করব, এখানে হচ্ছে টক্সিক হাইপারপ্লাস্টিক গোইটার থাকবে, মানে হচ্ছে টক্সিক স্টেট থাকবে, মানে হচ্ছে হাইপার থাইরয়েড স্টেট থাকবে, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটাও হচ্ছে ডিফিউজলি ইনলার্জ হবে। তো এটা ছিল হচ্ছে গ্রেভস ডিজিজ। এখন গ্রেভস ডিজিজের তিনটা ট্রাইড আছে, আমি ট্রাইডটা বলতেছি। নাম্বার ওয়ান হচ্ছে এক্সোপথ্যালমাস, নাম্বার টু হচ্ছে গোইটার, দ্যাট ইজ ইনলার্জড থাইরয়েড গ্ল্যান্ড, এন্ড নাম্বার থ্রিটা হচ্ছে যে প্রিটিবিয়াল মিক্সোডেমা। তো
এই তিনটা ট্রাই these three form or triad of Graves disease. So for Graves disease এখানে আরেকটা কথা আছে, দুইটা ইম্পর্টেন্ট কথা। নম্বর 1 এজ এন্ড নম্বর 2 হচ্ছে ফিমেল। তো এটা ফিমেলে বেশি কমন, যেহেতু এটা অটো ইমিউন কন্ডিশন। এন্ড এজ এজটা হচ্ছে এজ সাধারণত একটু ওল্ড এজ দিকে গিয়ে হয়, মানে 30-35 পরে দিকে এইটা হয়। তবে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে ডিফিউজলি ইনলার্জ হবে এবং হাইপারথাইরয়েড স্টেট থাকবে, ওই তিনটা ট্রাইটা থাকবে। তো আমরা বুঝে ফেলবো যে দিস ইজ দ্য কেস অফ গ্রেভস ডিজিজ। এখন একটু প্যাথোফিজিওলজিটা বলি, মানে মেকানিজমটা বলি কিভাবে হয়। একটা বেসিক কনসেপ্ট কি বলি যে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য তিনটা অ্যান্টিবডি আছে, মানে তিনটা অ্যান্টিবডি ফর্ম হয় আমাদের বডিতে, যেগুলা থাইরয়েড গ্ল্যান্ডকে এফেক্ট করে। নাম্বার 1 হচ্ছে অ্যান্টিবডি ফর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো অ্যান্টিটা পিটুইটারি দিয়ে আছে, তো ওটার রিসেপ্টর থাকে থাইরয়েড হরমোনে। তো যখন এটার জন্য অ্যান্টিবডি ফর্ম হবে তখন বলবো আমরা অ্যান্টিবডি अगेंस्ट থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর। তো এটা হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ অ্যান্টিবডি। নাম্বার 2 কাইন্ড অফ অ্যান্টিবডি, সেকেন্ড কাইন্ড অফ অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি, এন্ড থার্ড টাইপটা হচ্ছে অ্যান্টি টিপিও, দ্যাট ইজ অ্যান্টি থাইরয়েড পেরক্সিডেজ অ্যান্টিবডি। তো এই তিনটা ছিল যে টাইপস অফ অ্যান্টিবডি। এখন গ্রেভস ডিজিজের যদি কথা বলি তখন আমরা স্পেসিফিক যেটা পাবো ওটার নাম হচ্ছে অ্যান্টিবডি अगेंस्ट থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর। এখানে টু টাইপস অফ অ্যান্টিবডি আছে, দেয়ার আর টু টাইপস অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর অ্যান্টিবডি। নম্বর 1 হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, এন্ড নম্বর 2টা হচ্ছে থাইরয়েড ইনহিবিটিং ইমিউনোগ্লোবুলিন। মানে এই দুইটা অ্যান্টিবডি স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, থাইরয়েড বাইন্ডিং ইমিউনোগ্লোবুলিন হচ্ছে এই দুইটা অ্যান্টিবডিটা যায় হরমোন ফর, মানে রিসেপ্টর ফর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বাইন্ড করতে পারে। এখন কমন এই দুইটার মধ্যে কমনটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, যে কাজ করবে মানে যেটা বাইন্ড করবে টিএসএইচ রিসেপ্টর সাথে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, মানে টিএসএইচ মতোই কাজ করবে কিন্তু একটু অ্যাবনর্মালি কাজ করবে, মানে আনকন্ট্রোলড ম্যানারে কাজ করবে, যার জন্য থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে ডিফিউজলি এনলার্জ হবে এবং থাইরয়েড মানে due to binding of thyroid stimulating immunoglobulin, it causes stimulation and proliferation of thyroid follicular cell, uncontrolled proliferation of thyroid follicular cell, due to which there is diffuse enlargement of thyroid gland along with থাইরোটক্সিকোসিস। তো এটা ছিল মেকানিজম। বাট একটা আরো অ্যান্টিবডি আছে যাকে বলবো আমরা থাইরয়েড ইনহিবিটিং অ্যান্টিবডি। এটা হচ্ছে সেকেন্ড কাইন্ড অফ অ্যান্টিবডি ফর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর। এটা হচ্ছে ইনহিবিট করতে পারে এবং থাইরয়েড গ্ল্যান্ডের সাইজটাকে কমাই দিতে পারে, কমায় হচ্ছে হাইপোথাইরয়েড স্টেটটাও করতে পারে। তো আমরা হচ্ছে গ্রেভস ডিজিজে দুইটা কন্ডিশনে পাইতে পারি, হাইপোথাইরয়েড স্টেটও পাইতে পারি আর হাইপারথাইরয়েড স্টেটও পাইতে পারি, কিন্তু 90% ক্ষেত্রে যেটা হচ্ছে কমন আমরা হাইপারথাইরয়েড স্টেটটা পাবো। এন্ড এটার জন্য দায়ী হয়েছে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, মানে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন binds with hormone it binds with the receptor for thyroid stimulating hormone and causes diffuse enlargement of thyroid gland and also gives rise to hyperthyroid state. And we get signs and symptoms. ওই ট্রাইডটা পাবো আমরা। ট্রাইড মধ্যে আছে নম্বর 1 হচ্ছে যে এক্সোথ্যালামাস, নম্বর 2টা হচ্ছে যে প্রিটিবল মিক্সোডেমা, এন্ড নম্বর 3টা হচ্ছে যে থাইরোটক্সিকোসিসের ফিচার গুলা পাবো আমরা, হাইপার এন্ড গোইটার পাবো আমরা। এর সাথে সাথে আরো অনেক ফিচার গুলো আছে, যেমন আমরা যদি হাতে চেক করি তো আমরা ফ্ল্যাপিং ট্রেমার পাবো এবং আমরা ক্লাবিংও পাইতে পারি, সাথে সাথে ওয়ার্ম এন্ড সুয়েটি হ্যান্ডস থাকবে। এবং আমরা যদি পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনাকে ঠান্ডা লাগে নাকি গরম লাগে, তখন পেশেন্ট বলবো যে আমাকে গরম লাগে। তো এটার নাম হচ্ছে হট ইনটলারেন্স। তখন আরেকটা জিজ্ঞাসা করলে আপনারা কি ডাইজেস্টিভ সিস্টেম, মানে আপনার বাউল হ্যাবিটটা নরমাল, যদি এটা জিজ্ঞাসা করবো তখন ওরা বলবে যে না আমার ডায়রিয়া হচ্ছে, আমার পাতলা পায়খানা হচ্ছে, লুজ মোশন হচ্ছে। তো এই কথা পেশেন্ট বলবে। এবং লাস্ট একটা স্টেজ, যে যদি ফিমেল হয় তখন মেনোরেজিয়া
or metorrhagia, মানে irregular bleeding or huge large bleeding. মেনোরেজিয়ার ডেফিনিশনটা হয় টা যে বলবো আমরা যে এক্সেসিভ মেনস্ট্রুয়েশন আইদার ইন কোয়ান্টিটি or both which occurs after regular interval. তো আমরা মেনোরেজিয়া পাইতে পারি এবং আমরা মেটোরেজিয়াও পাইতে পারি। তো এটা ছিল যে ম্যানিফেস্টেশন অফ গ্রেভস ডিজিজ। তো যদি এই সিমটম মানে এইভাবে ক্লিনিক্যাল কোয়েশ্চেন আসলে এগুলা ইনকর্পোরেট করলে আপনারা ভাববেন যে থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিসের সবচেয়ে কমন কজটা হচ্ছে গ্রেভস ডিজিজ, এন্ড গ্রেভস ডিজিজের জন্য আর একটা কনফার্মিং ফিচার ক্লিনিক্যালি কি যে আমরা ট্রাইড পাবো গ্রেভস ডিজিজের। তো এটা একটা অটোইমিউন কন্ডিশন। তো এখানে নেক্সট প্রশ্নে যাই আপু। জি ভাইয়া। ভাইয়া আরেকটা ক্লিনিক্যাল কোশ্চেন কি আস্ক করব? আচ্ছা করো। আচ্ছা, a 30 years old lady presented with diffuse enlargement of thyroid gland, exophthalmos and high serum free T3 and T4 level. What is your diagnosis? What immunological mechanism contribute to its development? তো এই প্রশ্নটা যে আগের মতোই, এখানে একটু ইনভেস্টিগেশনের কথা বলা আছে, তো আমি একটু ইনভেস্টিগেশনটা উল্লেখ করে দেই কি কি লিখতে হবে ইনভেস্টিগেশন মধ্যে। তো নাম্বার ওয়ান আমরা ট্রাইডটা পাবো ওই এক্সোপথ্যালমাস এই ট্রাইডটা পাইলে আমরা শিওর হব যে ইট ইজ গ্রেভস ডিজিজ। এন্ড গ্রেভস ডিজিজের মেকানিজমটা আমি আগে বলেই দিয়েছি যে এটা অটো ইমিউন ডিজিজ, এন্ড ইট ইজ ডিউ টু product stimulating immunoglobulin which stimulates thyroid gland and causes diffuse toxic goiter, and also there is elevation in T3 and T4 which gives rise to features of thyrotoxicosis. তো এইগুলা ছিল। এখন ইনভেস্টিগেশন কি কি করবো আমরা মানে শিওর হওয়ার জন্য? নাম্বার ওয়ান হচ্ছে T3 T4 and TSH স্টিমুলেশন। এখন গ্রেভস ডিজিজে আমরা হচ্ছে T3 and T4 টা অবশ্যই এলিভেটেড থাকবে, বাট TSH টা সাপ্রেস থাকবে। কারণ হচ্ছে TSH তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কাজ করে। যখন T3 T4 বেশি হবে তখন TSH টা ডিপ্রেসড হবে। নাম্বার ওয়ান, আল্ট্রাসোনোগ্রাফি অফ থাইরয়েড গ্ল্যান্ড করলে আমরা ডিফিউজ একটা কোনো স্পেসিফিক ওইভাবে নোডুল নাও পাইতে পারি। লেট স্টেজে রং কন্ডিশনে নোডুল ফর্ম হইতে পারে, কিন্তু জেনারেলি আমরা নোডুলটা পাবো। নাম্বার থ্রি, যে এফএনএসি করলে আমরা হচ্ছে তেমন কোনো অ্যানাপ্লাস্টিক নর্মাল সেলই পাবো। এন্ড আমরা কিভাবে হবো, যদি আমরা এসএ ফর থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন করব। যদি আমরা থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনটা ডিটেক্ট করতে পারি, আমরা যাব the cause is Graves, the main cause of this condition is Graves disease. তো এটা ছিল। এখন একটু ট্রিটমেন্টটাও বলে দেই, যেহেতু আমি এত কথা বলে ফেলছি। ট্রিটমেন্টটা হচ্ছে যে নাম্বার ওয়ান, আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ গুলা ইউজ করবো, যেখানে আছে কার্বিমাজোল, মেথিমাজোল, প্রোপাইল থায়োইউরাসিল, এগুলা হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ। সাথে সাথে আমরা বিটা ব্লকার প্রোপ্যানোলটাও ইউজ করতে পারি, এবং আমরা লুগোলস আয়োডিনটাও ইউজ করতে পারি, এবং আমরা সার্জিক্যাল রিসেকশনটাও করতে পারি যদি অনেক বড় হয়। সার্জারি কিছু ইন্ডিকেশন গুলো আছে, যেমন if there is no response or bad response for medical treatment, and if there is if it is cosmetically looking bad, and if it creates pressure symptoms, or if it causes respiratory obstruction, or if it develops neoplastic কন্ডিশন, তো তখন আমরা সার্জারি করতে পারি। সার্জারি করার আগে অবশ্যই আমরা পেশেন্টকে ইউথাইরয়েড স্টেটে নিয়ে যাইতে হবে। এন্ড যেহেতু এটা অটো ইমিউন ডিজিজ, তো আমরা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগসটাও ইউজ করতে পারি, যেমন স্টেরয়েড বেসিক্যালি ইউজ করা হয়, এখানে প্রেডনিসোলোনটা ইউজ করতে পারি। তো এটা ছিল গ্রেভস ডিজিজ। তো এখন নেক্সট প্রশ্নে যাই আপু। জি ভাইয়া। ভাইয়া শর্ট নোট, হাশিমোটোস থাইরয়েডাইটিস। হাশিমোটোস থাইরয়েডাইটিসটাও হচ্ছে এক টাইপের অটো ইমিউন কন্ডিশন, গ্রেভস ডিজিজ মতোই, কিন্তু ডিফারেন্সটা কি যে হাশিমোটোস থাইরয়েডাইটিসে হচ্ছে যে হাইপোথাইরয়েড স্টেটটা আসবে। এখন আমি কিছুক্ষণ আগে অ্যান্টিবডি কথা বলছিলাম, যে 3 টাইপস অফ অ্যান্টিবডি আর রেসপন্সিবল ফর থাইরয়েড অটো, মানে রেসপন্সিবল ফর অটো ইমিউন থাইরয়েড কন্ডিশন। নাম্বার ওয়ান তো আমি বলেই দিলাম যে
অ্যান্টিবডি ফর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর। তো এটা গ্রেভস ডিজিজের ক্ষেত্রে। পরবর্তীতে যে দুটো বললাম, অ্যান্টি টিপিও অ্যান্টিবডি এন্ড অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি। অ্যান্টি টিপিও অ্যান্টিবডি মানে হচ্ছে অ্যান্টি থাইরয়েড পেরক্সি এনজাইম অ্যান্টিবডি, এবং এবং আরেকটা অ্যান্টিবডিটা হচ্ছে থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি। তো এই দুইটা অ্যান্টিবডি যখন ফর্ম হবে, তো থাইরয়েড পেরক্সিডেজ একটা এনজাইম আছে থাইরয়েড মধ্যে, তার অনেক ইম্পর্টেন্ট কাজ। এটা হচ্ছে অফ আয়োডিন করে, মানে আয়োডাইডকে অক্সিডাইজ করে আয়োডিনে চেঞ্জ করে ফর ম্যানুফ্যাকচার অফ T3 and T4। তো যদি ওইটার জন্য থাইরয়েড পেরক্সিডেজ এনজাইম জন্য অ্যান্টিবডি ফর্ম হয়, অর যদি থাইরোগ্লোবিন যেটা কোলয়েড হিসাবে থাকে অ্যান্টিবডি ফর্ম হয়, তখন যে ম্যানিফেস্টেশনটা, তখন হচ্ছে অ্যান্টিবডি ফর্ম হবে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে ডিস্ট্রাকশন করবে, এবং আস্তে আস্তে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা ছোট হয়ে যাবে সাইজে, এবং উই উইল গেট হাইপোথাইরয়েড কন্ডিশন। তো এটা ছিল গ্রেভস ডিজিজ। মানে হচ্ছে গ্রেভস ডিজিজে কি হয়েছে, অ্যান্টি টিপিও অ্যান্টিবডি এন্ড অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি causation of thyroid cells causing atrophy of ultimately thyroid gland decreases in size, and it renders hypothyroid state. So this is called Hashimoto's thyroiditis, and it is one of the common cause of hypothyroidism. তো এটা ছিল হাসিমোটোস থাইরয়েডাইটিস। মনে রাখবেন আপনারা যে গ্রেভস ডিজিজের জন্য হয়েছে অ্যান্টিবডি অগেইনস্ট থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর, এন্ড হাসিমোটোস থাইরয়েডাইটিস এর জন্য হয়েছে অ্যান্টিবডি অগেইনস্ট অ্যান্টি টিপিও অ্যান্টিবডি এন্ড অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। Short note on basal cell carcinoma, rodent ulcer. বেসাল সেল কার্সিনোমা অর রোডেন্ট আলসার, এটা হচ্ছে একটা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। মানে বেসাল সেল কার্সিনোমা, আমরা যদি কার্সিনোমা অফ স্কিনের কথা বলি আর ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ স্কিনের কথা বলি, তখন মেইনলি তিনটা জিনিস আসবে। নাম্বার ওয়ান হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, নাম্বার বেসাল সেল কার্সিনোমা, নাম্বার হচ্ছে মার্কেল সেল কার্সিনোমা। এখন বেসাল সেল কার্সিনোমা যেটা, ওটা হচ্ছে it is a locally malignant tumor, and it is also called as rodent ulcer. এটা লোকালি ম্যাগনেট কেন, যে এটা যেখানে হবে সেখান থেকে ডিস্টেন্স মেটাসিস করবে না, শুধু লোকাল ইনভেশন করবে, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টুটা হচ্ছে যে রোডেন্ট আলসার কেন বলা হয়, যে বাইরের দিকে অল্প থাকবে কিন্তু ভিতরের দিকে হচ্ছে এটা অনেক খায় ফেলবে, মানে যে এরিয়াতে এফেক্ট করবে তার ভিতরে বেজাল সেল গুলা, ওর নিচের টিস্যু গুলা সবগুলা ডিস্ট্রাকশন করে দিবে। এবং সাইট বলি, কমন সাইট ফর বেসাল সেল কার্সিনোমা টা হচ্ছে যে সান এক্সপোজড এরিয়া, স্পেশালি যদি আমরা ফেসে চিন্তা করি, তো আমরা টিয়ারিং জোনে, মানে জোন ইন বিটুইন দ্য লাইন জয়েনিং আউটার অ্যাঙ্গেল অফ আই এন্ড ইয়ার লোবিউল এন্ড আউটার অ্যাঙ্গেল অফ লিপ এন্ড ইয়ার লোবিউল, যাকে বলবো আমরা টিয়ারিং জোন। ও টিয়ারিং জোনে বেশি বেশি করে এই ম্যানিফেস্টেশনটা হবে, যাকে বলি আমরা বেসাল সেল কার্সিনোমা। এর তো এটা ছিল যে বেসাল সেল কার্সিনোমা। এর ট্রিটমেন্টটা কি, যে আমরা এটার জন্য হচ্ছে রেডিওথেরাপি এবং সার্জিক্যাল এক্সিশন করতে পারি। নম্বর ওয়ান হচ্ছে সার্জিক্যাল এক্সিশন, তারপর হচ্ছে আমরা এটার রিকারেন্স প্রিভেন্ট করার জন্য হচ্ছে রেডিওথেরাপিটা ইউজ করতে পারি। এবং এটা হচ্ছে কখনো আপনাদেরকে ভাইবাতে প্রশ্ন জিজ্ঞাসা করা হইতে পারে যে হোয়াট আর দ্য রুটস অফ মেটাস্টাসিস অফ বেসাল সেল কার্সিনোমা, তখন আপনাদেরকে বলতে হবে নো, বেসাল সেল কার্সিনোমা ডাজ নট show metastasis, it only shows local invasion as it is locally malignant tumor. তো এটা। এখন নেক্সট প্রশ্নতে যাই আপু। Short note, meningioma. আচ্ছা, মেনিনজিওমা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ বেনাইন টিউমার অফ মেনিনজিস, যে মেনিনজিসের ডিটেল লেয়ার আছে না, ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এন্ড পায়া ম্যাটার। তো একে আমরা ডেভেলপমেন্টালি যদি ভাগ করি, তখন আমরা প্যাচি মেনিংস এন্ড লেপ্টোমেনিংস এ ভাগ করতে পারি। তো যদি এই তিনটা লেয়ার আছে, ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এন্ড পায়া ম্যাটার, যদি সাধারণত এটা ডিউরা ম্যাটারকে ইনভলভ করে, তো যদি ডিউরায়ের একটা বেনাইন টিউমার হয়, তো তখন আমরা বলবো কন্ডিশন ইজ মেনিনজিওমা। মেনিনজিওমাটা হচ্ছে লাইফ থ্রেটেনিং না, তবে হচ্ছে ইট ক্যান কজ কমপ্লিকেশন। যদি হেড রিজনে হয়,
হেড রিজনে যদি মানে স্কাল মানে সেরিব্রাল রিজনে যদি মেনিনজিওমা হয় তো ইট ক্যান কজ প্রেসার সিমটম, কুসিং স্ট্রাইট করতে পারে। কুসিং স্ট্রাইটস মধ্যে ওই তিনটা জিনিস যে হেডেক, ভমিটিং এন্ড প্যাপিলোইডেমা, এই তিনটা থাকবে। এবং যদি এটা স্পাইনাল কর্ড রিজনই হয় তখন এটা ক্যান কজ স্পাইনাল কর্ড কম্প্রেশন লিডিং টু প্যারালাইসিস। তো যদি এটাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট না করা হয় তো ইট ক্যান লিড টু ইরিভার্সিবল কন্ডিশনস, মানে সেরিব্রাল ড্যামেজের জন্য হচ্ছে একটা পার্মানেন্ট সেরিব্রাল ড্যামেজ করতে পারে আর একটা পার্মানেন্ট নার্ভ ইনজুরি করে দিতে পারে। তো এর ট্রিটমেন্টটা হচ্ছে সার্জিক্যাল এক্সিশন, মানে টু ডিক্রিজ, মানে যখন আমরা সার্জিক্যাল এক্সিশন করি তো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটাও কমবে এবং ওই পুশিং স্ট্রাইড যেগুলা বললাম, হেডেক, ভমিটিং, অ্যাপিলোইডেমা, ওগুলাটাও রিলিভ হবে। এবং স্পাইনাল কর্ড কম্প্রেশন যদি স্পাইনাল কর্ড রিজনে হচ্ছে এবং আমরা অপারেশন করি তখন স্পাইনাল কর্ড কম্প্রেশনটাও রিলিভ হবে। তো এটা ছিল মেনিনজিওমা। নেক্সট Define প্রশ্নে যাই আপু। osteomyelitis. Define osteomyelitis. What are the cause of osteomyelitis? আচ্ছা, অস্টিওমাইলাইটিস। Osteomyelitis definition বলি, osteomyelitis can be defined as infection of bone and its marrow, most commonly by Staphylococcus aureus। মানে যদি osteomyelitis এর definition বলতে হয় তখন আমরা বলবো infection of bone and its marrow is called osteomyelitis। most common অর্গানিজমটা যে 90 to 85% ওইটা হচ্ছে স্ট্যাফাইলোকোকাস অরিয়াস। তবে আরো অনেকগুলা আছে, যেমন হচ্ছে স্ট্রেপ্টোকোকাস আছে, হেমোফিলাস আছে, স্যালমোনেলা আছে। স্যালমোনেলাটা হচ্ছে বেসিক্যালি সিকেল সেল অ্যানিমিয়াদের জন্য এবং হেমোফিলাসটা হচ্ছে বেসিক্যালি ইনফ্যান্টদের জন্য। এর সাথে সাথে আরো অনেক গ্রাম নেগেটিভ যেমন ইকোলাই প্রোটিয়াস গুলাও হচ্ছে অস্টিওমাইলাইটিস করতে পারে। তো আমরা যদি ভাগ করি অস্টিওমাইলাইটিস কে তখন আমরা দুই ভাবে ভাগ করতে পারবো। নাম্বার 1 হচ্ছে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস আর নাম্বার 2 হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিস। অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটা হচ্ছে যে যেটা অ্যাকিউটলি এবং সাডেনলি ওভার শর্ট পিরিয়ড অফ টাইম ডেভেলপ করবে। এর কজটা হতে পারে নাম্বার 1 হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে যদি ওপেন ফ্র্যাকচার হয়, আর যদি এটার কারণে যদি ইন্ট্রোডাকশন অফ পজিটিভ অর্গানিজমস ইনটু বোন হয় তখন এটা হতে পারে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি কোনো মেটাস্ট্যাটিক একটা ফোকাই আছে ইনফেকশনে এন্ড যদি এটা হচ্ছে বোন দিকে ব্লাড হেমাটোজেনাস স্প্রেড হয় তখন হইতে পারে নাম্বার 2। এন্ড নাম্বার 3টা হচ্ছে যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, ইট ক্যান অকার ডিউরিং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টেশন। তো এটা ছিল অস্টিওমাইলাইটিসের কজ গুলা। এন্ড এটা হচ্ছে সাধারণত immunocompromised individual যেমন চিলড্রেন অর ওল্ড অর হচ্ছে দোজ হু আর সাফারিং ফ্রম এইডস অর মিজলস, তাদেরকে বেশি হবে। তো এটা ছিল অস্টিওমাইলাইটিস। এখন যদি অ্যাকিউট এন্ড ক্রনিক অস্টিওমাইলাইটিস ডিটেইল ভাবে চিন্তা করি তো এর প্রশ্নগুলা পরবর্তীতে আসে, যখন আসবে আমি ওগুলা বলে দিব। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। জি ভাইয়া, mention predisposing factor and etiologic agent of osteomyelitis. আচ্ছা, প্রিডিসপোজিং ফ্যাক্টর, আগে ইটিওলজিক এজেন্ট গুলা বলে দিই। ইটিওলজিক এজেন্ট মানে হচ্ছে অর্গানিজম গুলা, মোস্ট কমন 90 to 95% হচ্ছে স্ট্যাফাইলোকোকাস অরিয়াস। তবে আদার অর্গানিজমস আর স্ট্রেপ্টোকোকাস, হেমোফিলাস commonly for infant, salmonella commonly for sickle cell disease condition, তারপর ইকোলাই, প্রোটিয়াস, ক্লেবসিলা এটসেট্রা। এখন প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি। প্রিডিসপোজিং ফ্যাক্টরটা হচ্ছে নাম্বার 1 ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট, নাম্বার 2 হচ্ছে ম্যাল নিউট্রিশন, মানে ইফ দের ইজ any condition causing malnutrition, তো এটার জন্য বেশি প্রিডিসপোজিশন হতে পারে। নাম্বার 3 হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট লিডিং টু ওপেন ফ্র্যাকচার। নাম্বার 4টা হচ্ছে যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টেশন। নাম্বার 5টা হচ্ছে যে এনি আদার মেটাস্ট্যাটিক ফোকাই which causes ট্রান্সফার অফ মাইক্রোঅর্গানিজম ফ্রম অরিজিনাল প্রাইমারি সোর্স টু বোন। তো এটা ছিল এটিওলজিক এজেন্ট এবং প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলা। নেক্সট প্রশ্ন যাই আপু। জি ভাইয়া,
Give the etiopathogenesis of osteomyelitis or describe the pathogenesis and morphology of pyogenic osteomyelitis. তো আমি ইটিওলজি গুলা বলে দিলাম, এখন একটু প্যাথোফিজিওলজিটা বলি। তো ইটিওলজি এদের মধ্যে তো সবচেয়ে কমন হচ্ছে স্ট্যাফিলোকোকাস অরিয়াস, তো আমি ওইটা দিয়েই বলবো। আগে কি হবে, আগে ঘটনাটা যে স্ট্যাফিলোকোকাস অরিয়াস হচ্ছে বোনে মানে সিস্টেমিক সার্কুলেশনে ইন্ট্রোডিউস হবে যে কোনো কারণে। ইট মে অকার আইদার ডিউ টু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট in which there is open fracture, or it may be transferred from some other distant metastatic sites. So when staphylococcus gets transported by blood, then it enters into bone marrow, and uh, it gets dislodged in metaphyseal blood vessels. মানে মেটাফাইসিসে ব্লাড ভেসেল গুলা হচ্ছে হেয়ারপিন ম্যানারে অ্যারেঞ্জ থাকবে, মানে খুবই বাঁকা বাঁকা এবং কার্ভ থাকে, এবং হেয়ারপিন ম্যানারে যায় হচ্ছে ওইগুলা যে বললাম স্ট্যাফিলোকোকাস অরিয়াস অর এনি অর্গানিজম, ওইটা হচ্ছে it gets dislodged in blood vessel of metaphysis. Dislodged মানে হচ্ছে attached, তো ওখানে অ্যাটাচ হয়ে যাবে। তো এখন কি করবে, মেটাফাইসিস যেহেতু হেয়ারপিন ম্যানারে আছে, তো এখানে হচ্ছে ব্লাড ফ্লো হচ্ছে একটু স্লাগিশ। তো স্লাগিশ ব্লাড ফ্লোর জন্য ওখানে ব্যাকটেরিয়াটা একটু হচ্ছে বিশ্রাম নিতে পারবে, মানে হচ্ছে কিছু রেস্ট করতে পারবে এবং একটা স্ট্যাটিক কন্ডিশনে থাকতে পারবে, যার জন্য এটা মাল্টিপ্লিকেশন করতে পারবে। এন্ড মাল্টিপ্লিকেশন করে এগুলা হচ্ছে হ্যাভারশিয়ান ক্যানাল সিস্টেমের মাধ্যমে এগুলা হচ্ছে পেরিওস্টিয়ামকে আগে এন্ডোস্টাইটিস করবে, মানে এন্ডোস্টিয়ামের ইনফ্লামেশন, তারপর হচ্ছে যে হ্যাভারশিয়ান ক্যানাল মাধ্যমে হচ্ছে এটা পেরিফেরি দিকে মাইগ্রেট করে পেরিওস্টিয়ামকে ইনভলভ করে পেরিওস্টাইটিস করবে। তো এখন পর্যন্ত তো ইনফ্লামেশন করতেছে, তখন অন লং স্ট্যান্ডিং কন্ডিশন ইট কজেস মানে ইট কজেস কম্প্রেশন অফ, মানে ওখানে একটা অ্যাকিউট ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন আসবে, তো একটা সোয়েলিং মতো তৈরি হবে, যার জন্য হচ্ছে একটা ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজ হয়ে যাবে ওই এরিয়াতে, এবং পাসটাও ফর্ম হবে ডিউ টু লিউকোসাইট গুলা ওখানে আসবে, ব্যাকটেরিয়ার সাথে হচ্ছে কমব্যাট করার জন্য, যার জন্য পাস ফর্ম হবে, এবং দিস পাস ইট লিফটস পেরিওস্টিয়াম and causes swelling of bone. তো এটা ছিল একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, মানে যেহেতু হচ্ছে আগে হচ্ছে বোন ম্যারোকে ইনভলভ করছে, তারপর এন্ডোস্টাইটিস করছে, এবং হ্যাভারশিয়ান ক্যানাল মাধ্যমে হচ্ছে পেরিওস্টিয়ামকে ইনভলভ করে পেরিওস্টাইটিস করছে, আস্তে আস্তে পাস ফর্মেশন হয়েছে ডিউ টু নিউট্রোফিল মাইগ্রেশন টু দ্যাট এরিয়া, and pus causes lifting of periosteum along with compression of blood supply to that area, and আস্তে আস্তে ওই বোনের ওই পোর্শনটা হচ্ছে নেক্রোজড হয়ে যাবে, যাকে বলি আমরা সিকোয়েস্ট্রাম। তো ডেড পিস অফ বোন যাকে বলি, তো সিকোয়েস্ট্রাম ফর্ম হবে, এবং সাথে সাথে একটা নতুন বোনটাও ফর্ম হবে যাকে বলা হয় ইনভলিউক্রাম। তো অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটা হচ্ছে যে অ্যাকিউট কন্ডিশনে, যেটা হচ্ছে শুধু ওইটা পেরিওস্টাইটিস পর্যন্ত, কিন্তু যখন ক্রনিক হবে, মানে ক্রনিকটা হচ্ছে এর সিকুয়েলি হিসাবে কন্টিনিউ করবে। তো ক্রনিকের ক্ষেত্রে আমরা অনেক ফাইন্ডিং গুলা পাবো, যেমন হচ্ছে যে ক্লিনিক্যালি আমরা ডিসচার্জিং, যখন ওই পাসটা অনেক অ্যাকুমুলেট হয়ে গেছে এবং ফেটে গেছে ওই পাসটা, তো আমরা হচ্ছে বাইরের সাবকিউটেনিয়াস স্ট্রাকচার সাথে কমিউনিকেট করতেছে, তো আমরা তখন ক্লিনিক্যালি ক্রনিক অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি ডিসচার্জিং সাইনাস উইথ পাস মিক্সড উইথ বোন পিস পাবো, এবং রেডিওলজিতে মানে এক্সরেতে আমরা হচ্ছে ইনভলিউক্রাম পাবো, সরি সিকোয়েস্ট্রাম এন্ড ইনভলিউক্রাম পাবো। সিকোয়েস্ট্রাম মানে হচ্ছে ডেড পিস অফ বোন, এন্ড ইনভলিউক্রাম মানে হচ্ছে নিউ বোন ফর্ম। তো এটা ছিল যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস এন্ড তার সিকুয়েলি হিসাবে ক্রনিক অস্টিওমাইলাইটিস। নেক্সট প্রশ্নতে যাই আপু।
A young male of 16 years old complains of severe pain in the left tibia and high fever for last 7 days. His total leukocyte count is 18,000 per cubic millimeter of blood. X-ray of the tibia show thickening of periosteum with focal evaluation. What is your clinical diagnosis? How would you confirm the case? তো এই কেসটা হচ্ছে যে যেহেতু এখানে ফিভার আছে মানে ইনফেকশন, সাথে সাথে হচ্ছে নি পেন আছে, সাথে সাথে আমরা এক্সরেও করে ফেলাম, যার জন্য আমরা পেরিওস্টিয়াল থিকনিং পাই। পেরিওস্টিয়াল থিকনিং মানে হচ্ছে আমরা পেরিওস্টিয়াল রিঅ্যাকশন পাচ্ছি। তো দিস ইজ দ্য কেস অফ অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। তো এবং সাথে সাথে আমরা সিবিসি তে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিসও পাচ্ছি। তো আমি একটু ইনভেস্টিগেশনটা বলে দেই যে কি কি করতে হবে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের। হচ্ছে আমরা সিবিসি করব, সিবিসি করে আমরা হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো যেহেতু ইনফেকশন আছে। নম্বর 2 হচ্ছে ইএসআর, ইএসআরটাও রেজ থাকবে। নাম্বার 3 হচ্ছে যে আমরা যদি এক্সরে করি তো আমরা ওই এরিয়াতে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে আমরা পেরিওস্টিয়াল থিকনিং পাবো, এবং আমরা কোনো চেঞ্জ নাও পাইতে পারি অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে, নরমাল এক্সরেটাও পাইতে পারি। কিন্তু ক্রনিক অস্টিওমাইলাইটিসে আমরা হচ্ছে সিকোয়েস্ট্রামটা পাবো, যেটা একটা রেডিও অপেক স্ট্রাকচার টু ক্যালসিফিকেশন থাকবে, ওই সিকোয়েস্ট্রামটা পাবো। এবং ফিভার তো থাকবেই যেহেতু একটা ইনফেকশন, এবং যেখানে ওই অস্টিওমাইলাইটিসটা হবে সেই এরিয়াতে পেন থাকবে। যেমন যদি টিবিয়াতে হয়েছে, যেমন যদি আপার এন্ড অফ টিবিয়াতে হয়েছে, তো ওই নি পেনটা ওই নি জয়েন্ট মুভমেন্টে পেন থাকবে। এবং একটা কথা কি বোঝা, যে এটা হচ্ছে ইট ইজ এ ডিজিজ অফ মেটাফাইশিয়াল রিজন। তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া, ম্যাক্সিমাম একটা সোয়েলিং মতো মেটাফাইশিয়াল রিজনে পাইতে পারি, তবে পরবর্তীতে এটা হচ্ছে ইপিফাইসিসের দিকে ক্লোজলি যাইতে পারে, কিন্তু এটা কখনো গ্রোথ প্লেটকে এক্সিড করে না। গ্রোথ প্লেট কখনো এই মানে গ্রোথ প্লেটকে ক্রস করে কখনো যাইতে পারে না, মানে ম্যাক্সিমাম কেসে যায় না। তবে কোনো কোনো কেসে সেপটিক আর্থ্রাইটিস করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কেসে হচ্ছে গ্রোথ প্লেটকে ক্রস করবে না, এবং হচ্ছে মেটাফাইসিস রিজনে কনফাইন থাকবে। তো এই ফিচার গুলা পাবো, যে নাম্বার 1 হচ্ছে ফিভার অ্যাজ ইট ইজ ইনফেকশন, নাম্বার 2 হচ্ছে এলিভেটেড ইএসআর পাবো, নাম্বার 3 হচ্ছে পেন পাবো আমরা, এবং হচ্ছে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটাও পাইতে পারি ডিউ টু থিকনিং অফ কর্টিক্যাল পোর্শন অফ দ্যাট ইনফেক্টেড বোন। তো এটা ছিল অ্যাকিউট অস্টিওমাইলাইটিস কন্ডিশন। এখন নেক্সট প্রশ্নতে যাই আপু। Short note on pyogenic osteomyelitis, chronic osteomyelitis, vein tumor. আচ্ছা, পায়োজেনিক অস্টিওমাইলাইটিস একটু বলি। আমি তো সবকিছু বলেই দিলাম। পায়োজেনিক অস্টিওমাইলাইটিস মানে বোঝাচ্ছে যে পাস ফর্মিং অস্টিওমাইলাইটিস, মানে হচ্ছে যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস ডিউ টু ব্যাকটেরিয়া লাইক স্ট্যাফাইলোকোকাস, স্ট্রেপ্টোকোকাস। তো এটার ক্ষেত্রে হচ্ছে অ্যাকিউট মাইলাইটিস যা যা বলছি আমি সবগুলা লিখবেন, যে osteomyelitis can be defined as infection of bone and its marrow, and if it develops over short period of time, then it is called acute osteomyelitis, and the features are fever, pain, এবং restriction of joint movement. On investigation we will get neutrophilic leukocytosis and elevated ESR, and হচ্ছে on X-ray of the affected part we may get periosteal reaction like periosteal thickening, এটা পাইতে পারি, or we may even get normal X-ray for acute osteomyelitis. এটা ছিল ইনভেস্টিগেশন গুলা। এখন একটু ট্রিটমেন্টটা বলি। ট্রিটমেন্টটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইনসিশন এন্ড ড্রেনেজ অফ পস, এন্ড নাম্বার 2 হচ্ছে আমরা অ্যান্টি স্ট্যাফাইলোকোকাল অ্যান্টিবায়োটিকটা দিব, যেটা হচ্ছে ফ্লুকোক্সাসিলিন 500 mg 4 times daily for 10 days। এইরকম ডোজটা ডিপেন্ড করবে, কিন্তু ফ্লুকোক্সাসিলিন, ক্লোক্সাসিলিন এগুলা হচ্ছে যে অ্যান্টি স্ট্যাফাইলোকোকাল অ্যান্টিবায়োটিক, তো এগুলা আমরা দিতে পারি। এখন আগে তো একটু আইভি রুটে দিতে হয় ইনিশিয়ালি, কিন্তু পরবর্তীতে আফটার স্ট্যাবিলাইজেশন, যেহেতু ইএসআর কমতেছে এবং হচ্ছে আমরা নিউট্রোফিলিক কাউন্টটাও কম পাচ্ছি এবং পেশেন্ট গুলা রিলিভ হয়ে গেছে সাইনাস, তো আমরা ওরাল রুটে আমরা কন্টিনিউ করতে পারি, কিন্তু ইনিশিয়ালি আইভি রুটে ফ্লুকোক্সাসিলিন দিতে হয়, এবং আমরা সাথে সাথে পেইন কিলারটাও দিতে পারি টু রিডিউস পেইন এন্ড অ্যাংজাইটি অফ দ্য পেশেন্ট। তো এটা ছিল অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। এখন হচ্ছে
ক্রনিক অস্টিওমাইলাইটিস, মানে এই অ্যাকিউটাই হচ্ছে সিকুয়েলি হিসাবে ক্রনিক আসবে অন লং স্ট্যান্ডিং কন্ডিশন। ক্লিনিক্যাল হলমার্কটা হচ্ছে ডিসচার্জিং সাইনাস উইথ পস মিক্সড উইথ বোন পিস, এন্ড রেডিওলজিক্যাল হলমার্কটা হচ্ছে যে রেডিও ওপেক স্ট্রাকচার কল্ড সিকুয়েস্ট্রাম appears ইন এক্স-রে। তো ওটা ছিল রেডিওলজিক্যাল হলমার্ক। এন্ড হচ্ছে ওই যে যেটা বললাম আমি, ট্রিটমেন্টটা সেম। ট্রিটমেন্টটা হচ্ছে যে ইনসিশন এন্ড ড্রেনেজ করব, এবং আমরা সিকুয়েস্ট্রেক্টমিটাও করতে হবে, যে সিকুয়েস্ট্রামকে রিমুভ করতে হবে। এবং হচ্ছে যে আমরা যে অনেক প্রসিডিউর গুলা, স্পেশালাইজড প্রসিডিউর গুলা আছে ফর ক্রনিক অস্টিওমাইলাইটিস, যেমন হচ্ছে ডিরুফিং আছে, সোসিয়ারাইজেশন আছে, তারপর হচ্ছে যে সিকুয়েস্ট্রেক্টমি, ডিরুফিং, সোসিয়ারাইজেশন, এগুলা আছে। তো এটা ছিল ক্রনিক অস্টিওমাইলাইটিস এর ক্ষেত্রে। এন্ড অবশ্যই অ্যান্টিবায়োটিক তো মাস্ট, অ্যান্টিবায়োটিক, যেহেতু এটা পায়োজেনিক, এটা ইনফেক্টিভ একটা কন্ডিশন। সাথে সাথে পেন কিলারটাও আমরা প্রেসক্রাইব করব, যেহেতু পেন আছে, পেন তো একটা কমন ফিচার তো ক্রনিক অস্টিওমাইলাইটিস ক্ষেত্রে। এবং থার্ডটা ছিল ইভিং সার্কোমা। ইভিং সার্কোমাতে আমরা তিনটা কথা বলি। 3E আপনারা মনে রাখেন। নাম্বার 1 হচ্ছে ইপিফাইসিস, মানে এটা ইট ইজ এ ডিজিজ অফ ইপিফাইসিস। নাম্বার 2 হচ্ছে এক্সপানসাইল, মানে হচ্ছে এটা খুবই এক্সপ্যান্ড করবে। এবং নাম্বার 3টা হচ্ছে যে এটা ইসেন্ট্রিক, মানে সেন্টার দিকে থাকবে না, বোনের পেরিফেরি দিকে থাকবে। তো এটা ছিল যে সরি সরি জায়েন্ট সেল টিউমার কথা বলতেছি। জায়েন্ট সেল টিউমার অর অস্টিওক্লাস্টোমা। জায়েন্ট সেল টিউমার আর অস্টিওক্লাস্টোমার ক্ষেত্রে এই 3E মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে ইপিফাইসিস, নাম্বার 2 হচ্ছে এক্সপানসাইল, এন্ড নাম্বার 3টা হচ্ছে যে ইসেন্ট্রিক। এটা জায়েন্ট সেল টিউমার। জায়েন্ট সেল টিউমারকে আরেকটা নাম বলা হয় যে অস্টিওক্লাস্টোমা। এবং আমরা এক্স-রে কতভাবে অ্যাপিয়ারেন্স পাইতে পারি। তো এটা ছিল জায়েন্ট সেল টিউমার। এবং যদি আমরা ইভিং সার্কোমাটা চিন্তা করি, তো ইট ইজ এ ডিজিজ অফ ডাইফাইসিস। এবং ইভিং সার্কোমাতে আমরা হচ্ছে অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স, কনসেন্ট্রিক রিং গুলা পাবো। এন্ড এর ট্রিটমেন্টটা হচ্ছে যে অ্যাম্পুটেশন অর রেডিক্যাল এক্সিশন করতে হবে, মানে হচ্ছে আইদার ওই এফেক্টেড লিম্বকে কেটে ফেলতে হবে, অর ওই সম্পূর্ণ বোন ওই পোর্শনটাকে নিয়ে আসতে হবে, এবং এটাকে প্রস্থেসিস দিয়ে রিপ্লেস করতে হবে। তো এটা ছিল ইভিং সার্কোমা। আমি আবার রিপিট করতেছি, ইভিং সার্কোমা, it is the tumor of unknown origin of bone, and it commonly appears in diaphyseal region. And the common features are that it shows onion peel appearance in X-ray, and the treatment is radical excision and amputation. তো এটা ছিল শর্ট নোট। অপু, নেক্সট কোশ্চেনে যাই। জি ভাইয়া, ক্লাসিফাই বোন টিউমার্স। আচ্ছা, যদি আমরা বোন টিউমারকে ক্লাসিফাই করি, তো আমরা হচ্ছে অন দ্য বেসিস অফ অরিজিন অফ সেল করতে পারি। নাম্বার 1 হচ্ছে টিউমার্স অফ অস্টিওজেনিক অরিজিন। নাম্বার 2 হচ্ছে টিউমার্স অফ কন্ড্রোজেনিক অরিজিন। নাম্বার 3টা হচ্ছে টিউমার অফ অননোন অরিজিন। এন্ড নাম্বার 4 যেটা হচ্ছে বোনের জন্য না, তবে হচ্ছে যে এটা ভাস্কুলার, যে ব্লাড ভেসেল অফ ব্লাড ভেসেল, টিউমার্স অফ ব্লাড ভেসেল সাপ্লাইং বোন। তো ওখানে আমরা হেমানজিওমা মতো পাইতে পারি। নাম্বার 1 হচ্ছে টিউমার্স অফ অস্টিওজেনিক অরিজিন। তো টিউমার্স অফ অস্টিওজেনিক অরিজিন গুলা হচ্ছে বেনাইন। বেনাইন আগে বলি, অস্টিওমা, অস্টিওয়েড অস্টিওমা এবং অস্টিওব্লাস্টোমা। এন্ড ম্যালিগন্যান্ট হচ্ছে অস্টিওসার্কোমা। তো এগুলা ছিল টিউমার্স অফ অস্টিওজেনিক অরিজিন। এখন টিউমার্স অফ কন্ড্রোজেনিক অরিজিন। বেনাইন মধ্যে আমি বলি, বেনাইন মধ্যে আছে কন্ড্রোব্লাস্টোমা, কন্ড্রোমা এবং কন্ড্রোমিক্সোয়েড ফাইব্রোমা। তো এইগুলা ছিল বেনাইন। এখন ম্যালিগন্যান্ট মধ্যে আসি, যে কন্ড্রোসার্কোমা। এখন অননোন অরিজিনে আসি। টিউমার অফ অননোন অরিজিনে আমরা দুইটা পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে ইভিংস টিউমার, এন্ড নাম্বার 2 হচ্ছে জায়েন্ট সেল টিউমার অর অস্টিওক্লাস্টোমা। and number last classificationটা হচ্ছে যে টিউমার্স অফ ভাস্কুলার অরিজিন, দ্যাট ইজ টিউমার্স অফ ব্লাড ভেসেল সাপ্লাইং বোন। তো এটা হচ্ছে হেমানজিওমা এবং হেমানজিও পেরিসাইটোমা। তো এটা ছিল ক্লাসিফিকেশন। এখন সবচেয়ে কমন টিউমার অফ বোন হচ্ছে বেনাইন, যেটা হচ্ছে যে
অস্টিওকন্ড্রোমা, এটাকে এক্সোস্টোসিসও বলা হয়। তো এন্ড সবচেয়ে কমন ম্যালিগন্যান্ট টিউমার অফ বোনটা হচ্ছে সেকেন্ডারি বোন টিউমার ডিউ টু মেটাস্টাসিস। এখন সেকেন্ডারি বোন টিউমার কোথায় কোথায় হবে? মেইনলি ইট ইনভলভস অ্যাক্সিয়াল স্কেলেটন, লাইক স্পাইনে হবে, তারপর হচ্ছে হিপ বোনে হবে, রিপসে হবে, স্টার্নামে হবে, স্কালে হবে, এন্ড আপার এন্ডস অফ টিবিয়া এন্ড ফিবুলাতে হবে। বাট বলা হয় যে সাধারণত মেটাস্ট্যাটিক টিউমার্স অফ বোন অর সেকেন্ডারি টিউমার্স অফ বোন ক্যানট অকার বিলো এলবো এন্ড নি, এটা একটা রুল হিসাবে আছে। তবে এটা কতটুকু কারেক্ট আমি ওইটা বলতে পারতেছি না। এন্ড এন্ড হচ্ছে যে কমনেস্ট প্রাইমারি বোন কমনেস্ট প্রাইমারি ম্যালিগনেন্ট বোন টিউমারটা হচ্ছে মাল্টিপল মাইলোমা, তারপরে আসতেছে অস্টিওসার্কোমা। এন্ড হচ্ছে যে তো এগুলা ছিল ক্লাসিফিকেশন অফ বোন টিউমার। জি ভাইয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে গিভ দ্য গ্রস এন্ড হিস্টোলজিক্যাল ফিচার অফ অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা, আচ্ছা, অস্টিওসার্কোমা ইজ এ ম্যালিগন্যান্ট টিউমার অফ অস্টিওজেনিক অরিজিন। এখন আমরা যদি এফএনএসি অর বায়োপসি করি, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি করি, তখন আমরা পাবো যে আইল্যান্ড অফ অ্যানাপ্লাস্টিক সেল অমং অস্টিওজেনিক টিস্যু। মানে অস্টিওজেনিক টিস্যু আপনারা জানেন যে একটা অস্টিওব্লাস্ট থাকে এবং মাঝখানে হচ্ছে কিছু গ্রাউন্ড সাবস্টেন্স গুলা থাকে এবং পেরিফেরি দিকে অস্টিওক্লাস্টও আছে এবং পেরিফেরি দিকে বোন লাইনিং সেল গুলা আছে। তো ওই 5টা বোন সেল যেটা আছে ওগুলা তো আমরা পাবোই, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, তারপর অস্টিওসাইট এবং বোন লাইনিং সেল এন্ড অস্টিওপ্রোজেনিটার সেল। তো এই একটা নর্মাল একটা ম্যাট্রিক্স ডিস্ট্রিবিউশন, এন্ড ওই মাঝখানে কোলাজেন থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে। তো ওই অস্টিওয়েড টিস্যুর মধ্যে, মানে অস্টিওজেনিক টিস্যুর মধ্যে আমরা একটা অ্যানাপ্লাস্টিক সেল, অ্যানাপ্লাস্টিক সেল মানে হচ্ছে পুয়ারলি ডিফারেন্সিয়েটেড সেল, মানে হচ্ছে যে এটা হচ্ছে যে এটা স্টেনিং করে বোঝা যাবে, ওর হচ্ছে যে একটা যে আমরা টিপিক্যাল অ্যানাপ্লাস্টিক সেলের ফিচার গুলো আছে ওগুলা পাবো এই অ্যানাপ্লাস্টিক সেল মধ্যে। মানে হচ্ছে যে এইগুলা খুব ভালো করে ডিফারেন্সিয়েট করা যায় না যেহেতু এটা পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, বাট আমরা কিছু ফিচার গুলা পাবো, যেমন হচ্ছে হাইপার ক্রোম্যাটিক নিউক্লিয়াস এবং ইনক্রিজড বেজোফিলিয়া এবং ইনক্রিজ সাইজ অফ ইনক্রিজ নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও এন্ড অ্যাবনর্মাল মাইটোসিস, এগুলা পাবো। তো উই উইল ফাইন্ড, তো সমস্ত ব্রিফ কথা হয়েছে যে উই উইল ফাইন্ড anaplastic cell, islands of anaplastic cell among osteogenic tissue. তো এটা histopathology osteosarcoma. Next question. Name 2 systemic disease that affects joints. Two systemic disease that affects joint. এখন যদি সিস্টেমিক ডিজিজ চিন্তা করি তখন অনেক আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, তারপর হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, তারপর সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, তারপর এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস আছে, তারপর অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি আছে, তারপর হচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিস আছে, এসএলই আছে, সেপটিক আর্থ্রাইটিস আছে। এইগুলা যে ডিজিজ গুলা বললাম সবগুলা হচ্ছে সিস্টেমিক ডিজিজ এফেক্টিং জয়েন্ট। নেক্সট প্রশ্নে যাই বু। জি ভাইয়া। Enumerate the normal value of following in serum in adult: albumin, urea, creatinine. আচ্ছা, অ্যালবুমিনের নরমাল লেভেলটা হচ্ছে 3.5 to 5 গ্রাম পার ডেসিলিটার, ইউরিয়া হচ্ছে 15 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার, এন্ড ক্রিয়েটিনিন ভ্যালুটা হচ্ছে 0.6 to 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। নেক্সট কোশ্চেন। Short note: a normal level of serum electrolyte. নরমাল লেভেল অফ সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ইলেকট্রোলাইট গুলার মধ্যে আমরা 4টা সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এন্ড বাইকার্বনেট চিন্তা করি। সোডিয়ামের নরমাল লেভেলটা হচ্ছে 135 to 145 মিলিমোল অর মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। পটাশিয়ামেরটা হচ্ছে 3.5 to 5 মিলিমোল আর মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তারপর আসি যে ক্লোরাইড, ক্লোরাইডটা হচ্ছে যে 97 to 103 মিলিগ্রাম পার ডেসিলিটার, এন্ড বাইকার্বনেট ক্ষেত্রে হচ্ছে 21 to 27 মিলিগ্রাম পার ডেসিলিটার। জি ভাইয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে why clinical data is important for accurate histopathologic diagnosis.
এখন যে যখন একটা প্যাথোলজিস্টের কাজ হচ্ছে যে টিস্যু যখন আসে, বায়োপসি হয়ে টিস্যু যখন আসে মানে ক্লিনিক থেকে আর হসপিটাল থেকে, তখন প্যাথোলজিস্টের কাজটা হচ্ছে যে টিস্যুকে মাইক্রোস্কোপের নিচে এক্সামিন করে রেজাল্টটা বলা, মানে কনফার্ম করা আর কি। এখন টিস্যু তো টিস্যুটি তো অনেক টাইপের সেল আছে এন্ড অনেক টাইপের স্ট্রাকচার গুলা আছে। এখন যদি ক্লিনিক্যাল ফাইন্ডিং গুলা একটু ইনফর্ম করা হয় প্যাথোলজিস্টকে, তখন হচ্ছে ওই ক্লিনিক্যাল সিমটম গুলা হিসাবে মানে ওই ক্লিনিক্যাল ফাইন্ডিং গুলা রিলেভেন্ট করে ও হচ্ছে পার্টিকুলার ওই সেলকে ফোকাস করে খুঁজতে পারে। যেমন যদি আমরা একটা যদি আমি সাপোজ একটা হচ্ছে যে একটা কোনো ব্রেস্টের একটা টিউমার পাঠাইছি, মানে একটা যে ব্রেস্টের একটা টিস্যু পাঠাইছি, তো আমি যদি একটা বলি দেই যে মানে প্যাথোলজিস্টকে বলি যে হ্যাঁ এখানে উই আর সাসপেক্টিং ব্রেস্ট কার্সিনোমা, তো হচ্ছে যখন প্যাথোলজিস্ট হচ্ছে মাইক্রোস্কোপের নিচে হিস্টোপ্যাথোলজি করবে, তখন ওর মাইন্ডে তো ও প্যাথোলজিস্টের মাইন্ডে এই কথা থাকবে যে ইয়েস দিস ক্যান বি মানে দিস ইজ দিস ইজ পসিবলি a case of ব্রেস্ট কার্সিনোমা। তো ওইটার জন্য ও অ্যানাপ্লাস্টিক সেল গুলা খুঁজবে এবং হচ্ছে অন্যদিকেও অন্যগুলাটাও চেক করবে, কিন্তু ওর অ্যাটেনশনটা বেশি করে হচ্ছে ওই ফিচার গুলাতে যাবে, কার্সিনোমা অ্যানাপ্লাস্টিক সেল আছে কিনা ওটার জন্য যাবে। এন্ড হচ্ছে যে দিস উইল হেল্প ইন কনফার্মেশন অফ ডায়াগনোসিস এন্ড মেক দ্য ডায়াগনোসিস মোর অ্যাকুরেট এন্ড সাথে সাথে আমরা টাইমলি ট্রিটমেন্ট দিতে পারি। এখন যদি যদি প্যাথোলজিস্টের কাছে কোনো ইনফরমেশন নাই, তো তখন একটু প্যাথোলজিস্টকে টাইম লাগতে খুঁজতে, and he may miss the major findings. তো এই জন্য প্যাথোলজিস্টের জন্য হচ্ছে যে pathologist must know that what are the relevant clinical features of that case before doing any histopathological examinations. এবার নেক্সট প্রশ্নতে যাই। What is frozen section? Mention its two important use. ফ্রোজেন সেকশন, এখন যে সাপোজ যে একটা অপারেশন হচ্ছে এন্ড অপারেশন সাথে সাথে আমরা একটা টিউমার পাইলাম, মানে সার্জন একটা, লেটস সে a surgeon is performing an operative procedure and he has found a tumor, and if he preserves that tumor, he cuts out that tumor and sends a section of that tumor or sends a portion of that tumor um, by preparing a slide in that operation scenario, means during that operation in a frozen box to pathologist, and then confirms the diagnosis by asking the pathologist before the operation ends. Then সাথে সাথে কি করতে পারবে যে মানে অপারেশন করতেছে সার্জন একটা অপারেশন করতেছেন, সাথে সাথে হচ্ছে ওই একটা টিউবার যেটা পাইছেন তাকে হচ্ছে স্লাইডটা প্রিপেয়ার করে ফ্রোজেন সেকশন হিসাবে তাড়াতাড়ি দ্রুত যদি প্যাথোলজিস্টকে দিয়ে দেওয়া হয়, এবং প্যাথোলজিস্ট সাথে সাথে যদি মানে উইথিন ফিউ মিনিটস যদি হচ্ছে ডায়াগনোসিসটা বলে দেন, তো এটার করলে কি হবে যে সাথে সাথে যে অপারেশন করতেছে সাথে সাথে হচ্ছে টিউমার রিসেকশন করে দিতে পারবে। মানে যদি কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ দিস ইজ এ টিউমার, মেবি malignant or benign, মানে যে মানে according to case, then surgeon can perform relevant surgical procedure on the spot during the same operation scenario. মানে there is no need to wait for next operation, and in that single operation he can perform or he can resect the tumor. So this was the frozen section, মানে হচ্ছে সাথে সাথে অপারেশনের সাথে সাথে অপারেশন সার্জন করতেছে এন্ড হচ্ছে একটা টিস্যুটা পাঠিয়ে দিয়েছে প্যাথোলজিস্টকে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিসের জন্য, এবং প্যাথোলজিস্টও সাথে সাথে বলে দিল যে ডায়াগনোসিস হয়েছে এটা। তো সাথে সাথে আর বেশি ওয়েট করতে হয় না সার্জনকে, সাথে সাথে ও নেসেসারি স্টেপটা নিয়ে নিতে পারবে। তো এটা ছিল ফ্রোজেন সেকশন। জি ভাইয়া, give the normal concentration of uric acid. নরমাল কনসেন্ট্রেশন অফ ইউরিক অ্যাসিডটা হচ্ছে যে ডিফারেন্ট আছে মেল এন্ড ফিমেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে একটু
বেশি, ফিমেলের কম। ফিমেলটা চিন্তা করি তখন আমরা বলবো 3.5 টু 6 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি মেলের চিন্তা করি তখন বলবো আমরা 4 টু 7 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা ছিল নর্মাল কনসেন্ট্রেশন অফ ইউরিক অ্যাসিড। জি ভাইয়া। What are the common liver function test? Give their normal value or আচ্ছা, name the liver function লিভার test. আচ্ছা, লিভার ফাংশন টেস্টকে 4 ভাবে ভাগ করতে পারি, মানে 4-5 ভাবে ভাবে ভাগ ভাগ করতে পারি আমরা। নাম্বার 1 হচ্ছে আহ, যে যদি আপনারা রিটেনে লিখেন তো এইভাবে লিখবেন। নাম্বার 1 হচ্ছে যে নাম্বার 1 সিস্টেমিক ফাংশন টেস্ট, টেস্ট ফর সিনথেটিক ফাংশন। নাম্বার 2 হচ্ছে টেস্ট ফর এক্সক্রিটরি ফাংশন। নাম্বার 3 হচ্ছে টেস্ট ফর হেপাটোসেলুলার ডিজেনারেশন। নাম্বার 4 টা হচ্ছে টেস্ট ফর মেটাবলিক ফাংশন। নাম্বার 5 টা হচ্ছে টেস্ট ফর ডিটক্সিফিকেশন। তো এখন যদি আমরা মানে টেস্টগুলোর নাম বলি, যদি টেস্ট ফর সিনথেটিক ফাংশন, তো নাম্বার 1 হচ্ছে সিরাম অ্যালবুমিন, নরমাল ভ্যালুটা হচ্ছে 3.5 টু 5 মিলিগ্রাম পার ডেসিলিটার, সরি 3.5 টু 5 গ্রাম পার ডেসিলিটার। নাম্বার 2 টা হচ্ছে টোটাল প্রোটিন, টোটাল প্রোটিন ভ্যালুটা হচ্ছে 6.4 টু 8.3 গ্রাম পার ডেসিলিটার। নাম্বার 3 টা হচ্ছে অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, যেটা 3:1 2:1 থাকবে, এবং প্রোথ্রম্বিন টাইম, যেটা নরমাল ভ্যালুটা হচ্ছে 11 টু 16 সেকেন্ড। তো এটা ছিল সিনথেটিক ফাংশন টেস্ট। এখন নাম্বার 2 হচ্ছে টেস্ট ফর সরি নাম্বার 2 হচ্ছে টেস্ট ফর হেপাটোসেলুলার ডিজেনারেশন। এখানে এনজাইম গুলো আমরা মেজার করব। নাম্বার 1 হচ্ছে এএলটি অর অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ, একে এসজিপিটিও বলা হয়, serum glutamate pyruvate transaminase. Its normal value is 10 to 45 milli international unit per liter. Number 2 টা হচ্ছে AST or aspartate aminotransferase, also called as SGOT or serum glutamate oxalate transaminase. Normal value is 10 to 40 international unit per liter. Number 3 টা হচ্ছে ALP, alkaline phosphatase. Normal value is 40 to 125 international unit per liter. এবং আর যেগুলো আছে যে 5 প্রাইম নিউক্লিওটিডেজ, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ এবং এলডিএইচ টা আছে। তো এটা ছিল টেস্ট ফর হেপাটোসেলুলার ডিজেনারেশন অর এনজাইমেটিক ফাংশন টেস্ট। নাম্বার 3 তে আসি। নাম্বার 3 মধ্যে যেটা আছে এক্সক্রিটরি ফাংশন টেস্ট। এক্সক্রিটরি ফাংশন টেস্ট মানে আমরা সিরাম বিলিরুবিন করি। সিরাম বিলিরুবিনের নরমাল ভ্যালুটা হচ্ছে 0.32 অর 0.221 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে হচ্ছে অর লেস দেন 1 ও লেখা যেতে পারে, মানে 1 এর থেকে কম যতই হতে পারে, যেটা হচ্ছে নরমাল ভ্যালু অফ বিলিরুবিন। নাম্বার 2 হচ্ছে সিরাম ইউরোবিলিনোজেন, আর নাম্বার 3 হচ্ছে ফিকাল স্টার্কোবিলিন, যেটা এক্সক্রিটরি ফাংশন টেস্ট। এখন আসি টেস্ট ফর ডিটক্সিফিকেশন। টেস্ট ফর ডিটক্সিফিকেশন মধ্যে আমরা হিপিউরিক অ্যাসিড এবং ব্লাড অ্যামোনিয়াটা মেজার করি। তো আমি বললাম সিনথেটিক ফাংশন টেস্ট, তারপর এক্সক্রিটরি ফাংশন টেস্ট, তারপর হচ্ছে এনজাইমেটিক ফাংশন টেস্ট, তারপর হচ্ছে যে ডিটক্সিফিকেশন ফাংশন টেস্ট, এন্ড শেষে আসি আরেকটা টেস্ট, যে টেস্ট ফর মেটাবলিক ফাংশন। তো আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম টেস্ট করার জন্য ওজিডিটি করতে পারি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এন্ড ওরাল গ্যালাক্টোজ টলারেন্স টেস্ট করতে পারি। ফর প্রোটিন মেটাবলিজম আমরা হচ্ছে যে ফর প্রোটিন এন্ড ফ্যাট মেটাবলিজম আমরা টেস্ট করতে পারি সিরাম কোলেস্টেরল এবং ফিকালস, মানে ফিকাল স্টার্কোবিলিন এবং সিরাম অ্যামোনিয়া, ইউরিয়া, এগুলা করতে পারি। তো এগুলা ছিল লিভার ফাংশন টেস্ট সমস্ত হিসাবে। আর যদি ইম্পর্টেন্ট লিভার ফাংশন টেস্ট বলতে হয় তখন কিছু ইম্পর্টেন্ট লিভার ফাংশন টেস্টটা বলি। নাম্বার 1 হচ্ছে টোটাল প্রোটিন, নাম্বার 2 হচ্ছে সিরাম অ্যালবুমিন, নাম্বার 3 হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, এবং এর সাথে সাথে এসজিপিটি, এসজিওটি এন্ড অ্যালকালাইন ফসফেটিস, এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট, এন্ড সিরাম বিলিরুবিন। জি নেক্সট ভাইয়া। প্রশ্নতে যাই আপু। What are the expected change in chronic liver disease and acute viral hepatitis? আচ্ছা, ক্রনিক লিভার ডিজিজের কি পাবো এন্ড অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস আমরা কি পাবো?
অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস চিন্তা করি। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস যেহেতু এটা হেপাটোসেলুলার জন্ডিস করবে, তখন আমরা এএসটি এবং এএলটি টা রাইজ পাবো, এন্ড এএলপি টা সিগনিফিকেন্ট রাইজ না থাকতে পারে, এবং আমরা সিরাম বিলিরুবিনটা রাইজ পাবো, মানে মোর দেন 3 মিলিগ্রাম পার ডেসিলিটার। তবে এটা কখনো 10 কে এক্সিড করবে না। ইট ওয়ান্ট ইট ওয়ান্ট এক্সিড 10, অর 10 কে এক্সিড করলেও এটা বেশি, 10 কে বেশি এক্সিড করবে না, মানে হচ্ছে মডারেট একটা লেভেল থাকবে। সাধারণত 10 to 15 এর লেভেলে থাকবে। এবং যদি ইউরিনে চিন্তা করি, তো স্টুলটা একটু পেল থাকতে পারে, তবে সিগনিফিকেন্টলি পেল না। ইউরিনও একটু ডার্ক থাকবে, তো তবে অত ডার্ক না। তো এটা ছিল অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ক্ষেত্রে। এবং আমরা যদি আর ইম্পর্টেন্ট ফাংশন গুলা করি, যেমন অ্যান্টিজেন গুলা, যেমন এইচবিএস এজি এবং এইচবিইএজি এবং এইচবিসি অ্যান্টিবডি, তো এগুলা আমরা ডিটেক্ট করতে পারবো ভাইরাল হেপাটাইটিস ক্ষেত্রে। এখন আসছি যে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে অবশ্যই বিলিরুবিন লেভেল রাইজ থাকবে, এবং হচ্ছে যে কজ অফ লিভার ডিজিজ এন্ড এই এনজাইম গুলাও এলিভেটেড থাকবে, যেমন হচ্ছে এএলটি, এএসটি, তারপর এলডিএইচ, এএলপি, এগুলা এলিভেটেড থাকবে। তবে হচ্ছে যে কিসের কারণে হচ্ছে লিভার সিএলডি হয়েছে, এখন সিএলডি এর তো অনেক কজ হইতে পারে, যেমন অ্যালকোহলিক লিভার ডিজিজের কারণে হতে পারে, নন অ্যালকোহলিক লিভার ডিজিজ অর নন অ্যালকোহলিক স্টেটো হেপাটোসিসের জন্য হতে পারে, এবং ভাইরাল হেপাটাইটিসের জন্য হইতে পারে, এবং হচ্ছে প্রাইমারি বিলিয়ারি স্ক্লেরোসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এসব কারণের জন্য হইতে পারে। তো যদি কজ হিসাবে চিন্তা করি, তো আমরা ওই রকম ফিচার গুলা পাবো ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে। তবে আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফিটা করি, তো আমরা হচ্ছে যে লিভারের অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ক্ষেত্রে এনলার্জ লিভার থাকবে, কিন্তু ক্রনিক লিভার ডিজিজ ক্ষেত্রে সাধারণত এনলার্জ লিভারটা ছোট হয়ে যায় ডিউ টু ফাইব্রোসিস। কিছু এক্সেপশন গুলো আছে, যেমন হেমোক্রোমাটোসিস, বাট কমনলি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ হয়েছে লিভার সাইজটা ডিক্রিজ হয়, কিন্তু হয়েছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে ইনক্রিজ হয়। এবং অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে আমরা টেন্ডার এনলার্জ লিভার পাবো, এবং ফিভার পাইতে পারি, এবং অদার ফিচার অফ নজিয়া, ভমিটিং পাইতে পারি। বাট সিএলডি ক্ষেত্রে আমরা স্টিগমাটা অফ সিএলডি পাবো, যেমন যদি হাতে চিন্তা করি, তখন আমরা ক্লাবিং পাবো, লিউকোনাইকিয়া পাবো, ডুপোয়াইট্রেন কন্ট্রাকচার পাবো, স্পাইডার এনজিওমা পাইতে পারি। যদি ফেসে চিন্তা করি, তখন বাইল্যাটারাল প্যারোটিড ইনলার্জমেন্ট পাইতে পারি, যেটা যেটা হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা জন্ডিস পাইতে পারি, পিগমেন্টেশন পাইতে পারি, ম্যালার প্রমিনেন্স পাইতে পারি, এবং হচ্ছে যে আমরা সাইন্স অফ পোর্টাল হাইপারটেনশন পাইতে পারি, যেমন হচ্ছে এসআইটিস, স্প্লেনোমেগালি, ক্যাপট মেডোসা। তারপর হচ্ছে যে হেমাটিমিসিস পাইতে পারি ডিউ টু হচ্ছে রাপচার ওসফ্যাজিয়াল ভ্যারিসিস, এবং মেলানা পাইতে পারি, যেটা হচ্ছে যে ডিউ টু হেমোরয়েডস। এগুলা হচ্ছে ডিউ টু ইনক্রিজড পোর্টাল হাইপারটেনশন হুইচ অকার্স ইন সিএলডি। তো এগুলা হচ্ছে। এখন নেক্সট প্রশ্ন। জি ভাইয়া, নেম টু কজ অফ রাইজ প্রথমবিন টাইম। প্রথমবিন টাইমটা বাড়বে যদি দুইটা কজ চিন্তা করা হয়, তখন নাম্বার ওয়ানটা হচ্ছে সিএলই লিখবেন আপনারা, ক্রনিক লিভার ডিজিজ, আর নাম্বার টু হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। মানে সম্পূর্ণ যদি বলতে হয়, তখন আপনারা বলবেন যে এনি ডিজিজ, এনি লিভার ডিজিজ নাম্বার ওয়ান। আর যদি লিভার ডিজিজ বাইরে একটা কজ লিখতে হয়, তখন হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেহেতু হচ্ছে প্রথমিন টাইমটা হচ্ছে ইট ডিপেন্ডস অন ভাইটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, এন্ড ওগুলা হচ্ছে প্রোটিন। আর যদি হচ্ছে ম্যালনিউট্রিশন হয়, তখন অ্যাডুকেট প্রোটিন না থাকলে তো এগুলা কমবে। তবে হচ্ছে প্রথমিন টাইম is assessment for extrinsic pathway of clotting cascade, to assess the extrinsic pathway that activates factor 10, এটার জন্য প্রথমিন টাইম। এন্ড এক্সট্রিনসিক ফ্যাক্টরে কি কি ফ্যাক্টর ইউজ আছে, যে নাম্বার ওয়ান হচ্ছে ফ্যাক্টর 7 আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফ্যাক্টর 5 আসবে, এন্ড নাম্বার থ্রি হচ্ছে ফ্যাক্টর 10 এন্ড ফ্যাক্টর 8 আসবে। তো এগুলা ছিল যে
প্রথমে টাইম যেখানে বাড়বে, যে নাম্বার ওয়ান সিএল মানে এনি লিভার ডিজিজ লাইক সিএলডি, নাম্বার টু হয়েছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। নেক্সট প্রশ্ন। জি ভাইয়া, a female of 45 years having multiple stone in gallbladder developed jaundice with eating examination reveal palpable gallbladder. What type of jaundice is this? What change do you expect? এখন এই কজটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস কিসের জন্য? যে কোলিডোকোলিথিয়াসিসের জন্য। যেহেতু গল ব্ল্যাডারের আগে তো স্টোন, গল স্টোন ফর্ম হয়েছে। গল স্টোন দুই টাইপের আছে, নাম্বার ওয়ান হচ্ছে কোলেস্টেরল স্টোন এর নাম্বার টু হচ্ছে যে পিগমেন্ট স্টোন। তো এই যদি স্টোন ফর্ম হয় তো এই স্টোন গুলা হচ্ছে যদি বাইল ডাক্টকে অবস্ট্রাক্ট করে, তখন হচ্ছে নর্মাল বাইল ফ্লো একটা থাকবে না, তো তখন বিলিয়ারি স্টাইসিস হবে, আস্তে আস্তে এই বাইলটা রিগার্জিটেশন হবে লিভারের দিকে এন্ড এটা ব্লাডে স্পিল ওভার হবে। এন্ড এটার জন্য আমরা রাইজ বিলিরুবিন এবং জন্ডিস পাবো, সাথে সাথে আমরা ইচিংও পাইতে পারি, এবং সাথে সাথে আমরা হচ্ছে যে জন্ডিস তো পাবোই যেহেতু বিলিরুবিন লার্জ হয়েছে। তো এগুলা ফিচার হয়েছে অবস্ট্রাকটিভ জন্ডিসের। এখন একটা কার্বোজিয়াস ল এর নামের একটা কথা আছে, কার্বোজিয়াস ল। কার্বোজিয়াস ল তে কি বলা হচ্ছে যে if the patient suffering from jaundice has palpable gallbladder, মানে জন্ডিসও আছে এবং সাথে সাথে হচ্ছে palpable gallbladderও আছে, তখন কি হয় যে cause is likely to be neoplastic obstruction of common bile duct or cause is likely to be neoplastic obstruction of biliary pathway। মানে হচ্ছে যে যে কোনো কারণে যদি নিওপ্লাস্টিক মানে বাইরে থেকে মাস এসে আর ভিতরে থেকে মাস এসে হচ্ছে যে ওই বিলিয়ারি পাথওয়েটাকে অবস্ট্রাক্ট করে ফেলছে, তো ওইটার ক্ষেত্রে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস পাচ্ছি, সাথে সাথে আমরা প্যালপেবল গল ব্ল্যাডারটাও পাবো। এবং when there is jaundice in absence of palpable gallbladder, that is gallbladder is not palpable, then cause is likely to be কোলিলিথিয়াসিস, কোলিডোকোলিথিয়াসিস। মানে হচ্ছে যে যদি জন্ডিস আছে এবং প্যালপেবল গল ব্লাডারটা নাই, এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে, তো তখন কজ হয়েছে যে কোলিডোকোলিথিয়াসিসের কারণে। কারণ হয়েছে যে কোলিডোকোলিথিয়াসিস হচ্ছে একটা আগে ইনজুরি করবে, তারপর হচ্ছে ফাইব্রোসিস করবে, যখন গল ব্লাডারটা ফাইব্রোসিস হবে তখন হচ্ছে যে গল ব্লাডার সাইজটা কমে যাবে, এন্ড কমে যাওয়ার কারণে এটা আমরা প্যালপেবল পাবো না। তো এটা ছিল আপনাদের হচ্ছে কার্বোজিয়াস ল। এখন কোয়েশ্চেনে বলা আছে যে যে প্যালপেবল গল ব্ল্যাডারও আছে এবং হচ্ছে যে জন্ডিসও আছে, তবে স্টোনের কথাও বলছে। তো কিছু কার্বোজিয়াস ল এর এক্সেপশন গুলো আছে, যেমন যখন দুইটা স্টোন থাকে, তো দুইটা স্টোনের জন্য হচ্ছে গল ব্ল্যাডারটা প্যালপেবল হয়ে যেতে পারে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবেই। তো এটা ছিল the common cause, my provisional diagnosis is obstructive jaundice or surgical jaundice। এর কজ গুলা একটু বলি, অবস্ট্রাকটিভ জন্ডিস এর কজ গুলা। any cause which causes biliary stasis, like নাম্বার ওয়ান হচ্ছে carcinoma of head of pancreas, নাম্বার টু হচ্ছে কোলিডোকোলিথিয়াসিস, that is shown in bile duct, নাম্বার থ্রিটা হচ্ছে অ্যাসক্যারিয়াসিস or ascaris causing biliary obstruction, নাম্বার ফোরটা হচ্ছে যে পেরিএম্পুলারি কার্সিনোমা, নাম্বার ফাইভটা হচ্ছে কোলেনজিও কার্সিনোমা। তো এইগুলা কারণে হচ্ছে biliary stasis হয়ে যেতে পারে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। এন্ড যদি আমরা লিভার ফাংশন করি, তো আমরা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে স্পেশালি আমরা অ্যালকালাইন ফসফেটেজটা রেজড পাবো, whereas আমরা হচ্ছে মানে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে এএলপি রেজ পাবো, কিন্তু আমরা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস আর হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে হচ্ছে এএসটি এন্ড এএলটি টা রাইজ পাই। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। তো এন্ড এর সাথে সাথে বিলিরুবিনটা অনেক রাইজ হবে, ধরা মানে দেখা গেছে যে 30 মিলিগ্রাম পার ডেসিলিটার এক্সিড করে যাবে, খুবই রাইজ হবে। এবং ক্লিনিক্যাল ফিচার গুলা থাকবে, যেমন হচ্ছে ইচিং থাকবে, তারপর হচ্ছে যে একটা যে ইউরিনটা হচ্ছে খুবই ডার্ক কালার থাকবে এবং স্টুলটা পেল থাকবে। ডার্ক কালার
কেন থাকতেছে ইউরিন, যে ডিউ টু প্রেজেন্স অফ বিলিরুবিন ইন ইউরিন, যেহেতু বিলিরুবিনটা হচ্ছে ভালো করে জিআইটি দিকে যাইতে পারছে না, যার জন্য আবার ব্লাডে স্পিল ওভার হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা যে ফিচার্স অফ মানে ডার্ক ইউরিন পাই। এবং স্টারকোবিলিন মানে স্টুলটা কেন পেল, যে স্টুলটা হচ্ছে যে স্টারকোবিলিনটা যাইতে পারছে না স্টুলের মধ্যে, তো এটা হচ্ছে কজেস অফ পেল স্টুল। তো আমি আবার ফিচার গুলো বলতেছি। নাম্বার ওয়ান হচ্ছে ডিপ জন্ডিস থাকবে, একটা খুবই সিভিয়ার জন্ডিস থাকবে। আর যদি বিলিরুবিন আমরা মেজার করি তখন মোর দেন হচ্ছে 30 মিলিগ্রাম/ডেসিলিটার থাকবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইচিং থাকবে। নাম্বার থ্রি হচ্ছে যে প্যালপেবল গল ব্লাডার থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ডিং অপন দ্য কজ। নাম্বার ফোরটা হচ্ছে যে পেল স্টুল থাকবে। নাম্বার ফাইভটা হচ্ছে যে ডার্ক ইউরিন থাকবে। এবং হচ্ছে যে আরো কনস্টিটিউশনাল ফিচার গুলা থাকতে পারে, যেমন নসিয়া, ভমিটিং, এগুলা থাকবে। তো এগুলা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার। তো এগুলা ফিচার দিয়ে যদি একটা কোশ্চেন আসে তো আপনারা বুঝে ফেলবেন যে অবস্ট্রাকটিভ জন্ডিস। এন্ড এটার আর কি সিগনিফিকেন্ট, যে এএলপিটা, অ্যালকালাইন ফসফেটেসটা হচ্ছে রাইজ করবে। নরমাল ভ্যালুটা হচ্ছে 40 to 125 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। তো তার 125 থেকে বেশি হইলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস চিন্তা করব। এটা ছিল অবস্ট্রাকটিভ জন্ডিসের কেসটা। জি ভাইয়া, why প্রথম মিন টাইম is more specific than total protein estimation? আচ্ছা, টোটাল প্রোটিন স্টিমেশন এন্ড প্রথম মিন টাইম। প্রথম মিন টাইমটা হচ্ছে স্পেসিফিক্যালি যে ভাইটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরকে অ্যাসেস করে, দ্যাট ইজ 2, 7 আর 19। 2 মানে হচ্ছে প্রোথ্রম্বিন, 7 মানে হচ্ছে স্টেবল ফ্যাক্টর, 9 মানে হচ্ছে অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর এ, এন্ড 10 মানে হচ্ছে অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর বি অর ক্রিসমাস ফ্যাক্টর। তো এইখানে কি হয়েছে যে টোটাল প্রোটিন যদি আমরা যে মানে যদি আমরা প্রথম মিন টাইমটা করি তো আমরা মানে জেনে যেতে পারবো যে এটা কতটুকু সিভিয়ারিটিটা এক্সিড করছে। এখন হাইপোপ্রোটিনিমিয়াটা অনেক অনেক কারণে হতে পারে। টোটাল প্রোটিনে আমরা যদি প্রোটিনটা কম পাই তখন আমরা কন্ডিশনটাকে বলবো হাইপোপ্রোটিনিমিয়া। এবং হাইপোপ্রোটিনিমিয়া তো অনেক কারণ, যেমন লিভার কজে হইতে পারে, যেমন লিভার ডিজিজ আছে লাইক সিএলডি, এগুলো আছে। তো তখন হাইপোপ্রোটিনেমিয়া হতে পারে। এবং রেনাল কজের জন্য হতে পারে, যেমন নেফ্রোটিক সিনড্রোম আছে। এবং জিআইটি কজের জন্য হতে পারে, যেমন প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি আছে আর ম্যাল অ্যাবজর্পশন আছে। তো আমরা প্রোটিন এস্টিমেশন করে হাইপোপ্রোটিনিমিয়া পাইলেও আমরা কিছু ডায়াগনোসিসটা কনফার্ম হইতে পারবো না। কিন্তু যদি আমরা প্রথমেই টাইমটা করি তো তখন আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো যে হাইপোপ্রোটিনিমিয়া হ্যাজ অকার্ড ডিউ টু হেপাটিক কজ। মানে হচ্ছে যেহেতু 2, 7, 9 and 10 এর সাইট অফ সিনথেসিসটা হচ্ছে এক্সক্লুসিভলি ইন লিভার, এন্ড এটা আর কোথায় সিনথেসিস হয় না। তো যখন লিভার ডিজিজ হবে তখন হচ্ছে অবশ্যই 2, 7, 9, 10 টা কমবে এবং সাথে সাথে হাইপোপ্রোটিনিমিয়া থাকবে। কিন্তু যখন শুধু হাইপোপ্রোটিনিমিয়া আমরা পাবো টোটাল প্রোটিন এস্টিমেশন করে, তো তখন আমরা তো বলতে পারবো না যে প্রোটিনিমিয়া কিসের জন্য হয়েছে, লিভার কজের জন্য হয়েছে নাকি হেপাটিক কজের জন্য হয়েছে নাকি নাকি জিআইটি কজের জন্য হয়েছে। তো আমরা যদি স্পেসিফিক মানে আমরা যদি স্পেসিফিক ফর্ম হইতে চাই যে প্রোটিন hyperproteinemia has occurred due to liver hepatic cause, then we do prothrombin time and it is more specific than total protein. এখন নেক্সট প্রশ্ন যাই আপু। ভাইয়া, define jaundice. What is jaundice jaundice can be defined as yellow discoloration of skin, sclera and mucous membrane due to elevation in concentration of bilirubin. মানে হচ্ছে যে আমরা যদি স্কিন, স্ক্লেরা এন্ড মিউকাস মেমব্রেন যেটা চেক করা হয় ডে লাইটে, তো এইগুলা যদি ইয়েলো ডিসকালারেশন হয়ে গেছে তখন আমরা মানে হাইপার বিলিরুবিন ডিউ টু হাইপার বিলিরুবিনেমিয়া তখন আমরা জন্ডিস বলি। আমি আবার ডেফিনিশন রিপিট করতেছি। ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা এন্ড মিউকাস মেমব্রেন ডিউ টু হাইপার বিলিরুবিনেমিয়া ইজ কল্ড জন্ডিস। এখন জন্ডিসের লেভেল হিসাবে আমরা জন্ডিস এন্ড ল্যাটেন্ট জন্ডিসে ভাগ করতে পারি। নরমাল বিলিরুবিন লেভেলটা হয়েছে 0.1 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন যদি হচ্ছে যে
1 to 3 গ্রাম পার ডেসিলিটার মাঝখানে থাকবে, তখন আমরা বলবো ল্যাটেন জন্ডিস। মানে হচ্ছে যে এটা ক্লিনিক্যালি অত significant, যখন 3 মিলিগ্রাম পার ডেসিলিটারকে এক্সিড করবে তখন বলবো আমরা ক্লিনিক্যাল জন্ডিস। তো এটা ছিল যে অন দ্য বেসিস অফ বিলিরুবিন লেভেল। এন্ড আরেকটা ভাবে জন্ডিসকে ক্লাসিফাই করা যায় অন দ্য বেসিস অফ ইটিওলজি, যে প্রি হেপাটিক অর হেমোলাইটিক জন্ডিস, নাম্বার 2 হচ্ছে হেপাটিক অর হেপাটোসেলুলার জন্ডিস, এন্ড নাম্বার 3 হচ্ছে পোস্ট হেপাটিক অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এটা ছিল জন্ডিস এন্ড ইটস ক্লাসিফিকেশন। জি ভাইয়া, how will you differentiate between hemolytic, hepatic and obstructive jaundice? আচ্ছা, হেমোলাইটিক, হেপাটিক এন্ড অবস্ট্রাকটিভ, তার আগে একটু বিলিরুবিন মেটাবলিজমটা বলি। তখন যদি আমি ভালো করে আপনাদেরকে ইনভেস্টটা বুঝাবো তখন আপনি বুঝতে পারবো। একটু বিলিরুবিন মেটাবলিজমটা বলি। আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ। যখন 120 ডেজটা শেষ হবে তখন এটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে যা হেমোলাইসিস হবে। ফর এক্সাম্পল স্প্লিন আছে, তারপর লিভার আছে, তারপর বোন ম্যারোতেও আছে। তো ডিস্ট্রাকশন, বাট এটা হচ্ছে স্প্লিনকে গ্রেভিয়ার্ড অফ আরবিসিও বলা হয়। তো মেজর, তো স্প্লিনে হচ্ছে যখন আরবিসিটা ভাঙে তখন কি হয় যে আরবিসি কে ভাঙলে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। হেমোগ্লোবিন বের হয়ে আসবে এন্ড হেমোগ্লোবিনকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। নাম্বার 1 ইজ হেম এন্ড নাম্বার 2 ইজ গ্লোবিন। এখন গ্লোবিন তো হচ্ছে একটা প্রোটিন, মানে ও অনেক অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি থাকে। তো ওটা আবার হচ্ছে অ্যামিনো অ্যাসিড পুলে চলে যাবে, কিন্তু যে হেমটা আছে, হেমটার মধ্যে পোরফাইরিন বের হয়ে আসবে, আয়রন এন্ড পোরফাইরিন বের হয়ে আসবে। আর পোরফাইরিন কে অ্যাকশন করে পোরফাইরিন বিলিভার্ডিনে চেঞ্জ হবে। যে আমরা পাবো যে সবচেয়ে আগে আমরা হেমোগ্লোবিনকে ভাঙবো, তখন আমরা হিম এন্ড গ্লোবিন পাবো। আবার হিমকে ভাঙলে আমরা আয়রন পাবো, এবং পরফাইরিন হচ্ছে বিলিভার্ডিনে চেঞ্জ হবে বাই দ্য অ্যাকশন অফ এনজাইম কল হেম অক্সিডেজ। এখন বিলিভার্ডিনটাকে আবার বিলিভার্ডিন রিডাকটেজ এনজাইমের মাধ্যমে বিলিরুবিনে চেঞ্জ হবে। তো আমাদের যে বিলিরুবিন ইজ এন্ড প্রোডাক্ট অফ আরবিসি ডিগ্রেডেশন। এখন এই বিলিরুবিনটা ব্লাডে আসে, যেহেতু স্প্লিনে আগে ভাঙছে, স্প্লিনে আগে ভাঙে আরবিসিটা ভাঙে বিলিরুবিন প্রডিউস হয়েছে, বিলিরুবিন চলে আসছে ব্লাড চ্যানেল থেকে। এটা হচ্ছে যে আরবিসি এটাকে লিভারে নিয়ে আসছে। এখন লিভারে কি হয় যে বিলিরুবিন যেটা আছে তাকে, এটা ইনিশিয়ালি আনকনজুগেটেড থাকে, তখন এটা আনকনজুগেটেড বিলিরুবিন মানে হচ্ছে ওয়াটার ইনসoluble বিলিরুবিন, মানে this is not soluble in water. After that, conjugation occurs. Conjugation takes place in presence of enzyme called glucuronide transferase. In this, unconjugated bilirubin is converted to conjugated bilirubin, and it is excreted by liver through bile. যে কনজুগেটেড বিলিরুবিনটা হয়েছে বাই অ্যাকশন অফ গ্লুকুরোলাইন ট্রান্সফারেজ, ওটা হচ্ছে বাইল মাধ্যমে লিভার থেকে, এটা হচ্ছে গল ব্লাডারে স্টোরও হইতে পারে, নাও স্টোর হইতে পারে। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডুওডেনামে চলে আসবে থ্রু এম্বুলা অফ ফ্যাটার। এখন সেকেন্ড পার্ট অফ ডুওডেনামে আবার এটাকে রিডিউস, মানে আবার ওই কনজুগেটেড বিলিরুবিনটাকে আনকনজুগেটেড চেঞ্জ করবে বিলিরুবিন, মানে কনজুগেটেড যেটা লিভারে হয়েছিল আবার ওইটা ইন্টেস্টাইনে আসে, সেকেন্ড পার্ট অফ ডুওডেনামে এসে আনকনজুগেটেড বিলিরুবিনে চেঞ্জ হয়েছে। একটা সার্টেন এনজাইম আছে বিটা গ্লুকুরোনিডেজ নামের, বিটা গ্লুকুরোনিডেজটা আবার ওই কনজুগেটেডটাকে আনকনজুগেটেড কনভার্ট করছে, এবং বাই দ্য অ্যাকশন অফ ব্যাকটেরিয়া এই বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন যেটা ফর্ম হয়েছে ওইটা হচ্ছে ইউরোবিলিনোজেনে চেঞ্জ হবে, এবং 90% ইউরোবিলিনোজেনটা হচ্ছে আবার এক্সক্রিট হয়ে যাবে বাই চেঞ্জিং ইনটু স্টার্কোবিলিনোজেন, এন্ড এটা হচ্ছে স্টার্কোবিলিং পিগমেন্ট হিসাবে স্টুলে এক্সক্রিট হবে। কিন্তু যে 10%টা বললাম 90% এক্সক্রিট হয়ে গেল, তবে রিমেইনিং 10% undergoes enterohepatic circulation and it goes back to liver. ওই 10% মধ্যে 5%টা হচ্ছে
আবার এন্টেরো মানে লিভারে এসে আবার হচ্ছে ইন্টেস্টাইনে এক্সক্রিট হবে, যাকে এন্টেরো হেপাটিক সার্কুলেশন বলা হয়। এন্ড রিমেইনিং 5%টা হচ্ছে কিডনিতে যাবে। কিডনিতে ওই ইউরোবিলিনোজেনটা হচ্ছে ইউরোবিলিনে চেঞ্জ হবে এবং ইট ইজ এক্সক্রিটেড থ্রু ইউরিন। তো আমরা আলটিমেট এন্ড প্রোডাক্ট অফ বিলিরুবিন মেটাবলিজম দুইটা পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে ইউরোবিলিন, যেটা ইউরিনে এক্সক্রিট হয়, এন্ড নাম্বার 2 হচ্ছে স্টারকোবিলিন যেটা স্টুলে এক্সক্রিট হয়। এন্ড স্টারকোবিলিনটা হচ্ছে মেজর পোর্শন এন্ড বিলিরুবিনটা হচ্ছে অল্প পোর্শন, যেটা শুধু 5%। তো এটা হচ্ছে নর্মাল বিলিরুবিন মেটাবলিজম। এখন হেমোলাইটিক জন্ডিসে কি হয় যে বেশি বেশি করে হেমোলাইসিস হয়, মানে হচ্ছে বেশি বেশি করে আরবিসি ভাঙতেছে, যার জন্য বেশি বেশি করে বিলিরুবিনটা প্রডিউস হচ্ছে। তো লিভার একটা লিমিট পর্যন্ত কনজুগেশন করবে এবং মেটাবলিজম করবে, কিন্তু আফটার সার্টেন লেভেল, ধরা গেছে যে 10 টাইমস দ্য নর্মাল লেভেল, যদি এটা এক্সিড করে তখন লিভার ক্যান নো মোর কনজুগেট এন্ড দিস আনকনজুগেটেড বিলিরুবিন অ্যাপিয়ার্স ইন ইউরিন। দ্য কন্ডিশন ইজ হেমোলাইটিক জন্ডিস। তো হেমোলাইটিক জন্ডিসে আমরা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিন নিচ্ছি। এখন তো হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস আর হেপাটিক জন্ডিস। হেপাটোসেলুলার আর হেপাটিক জন্ডিসে হচ্ছে লিভারটা অসুস্থ থাকবে, মানে হচ্ছে লিভার সেলটা ইনজুরি থাকবে, যার জন্য এটা ফাংশন করতে পারবে না ভালো করে। যার জন্য এর ফাংশনটা হচ্ছে বিলিরুবিনকে কনজুগেট করা। তো ওই কনজুগেট করতে পারবে না, যার জন্য হেপাটাইটিসে হচ্ছে বোথ কনজুগেটেড এন্ড অনকনজুগেটেড হাইপার, সার্টেন পোর্শনটা কনজুগেট হবে এবং সার্টেন পোর্শনটা কনজুগেট হবে না। কারণ হচ্ছে যে সাম সেলস আর healthy, whereas some cells are already they cannot function well because they are diseased. তো এখানে আমরা মিক্সড হাইপার বিলিরুবিনিয়া পাবো, কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে বিলিরুবিন প্রোডাকশনটাও নর্মাল আছে এন্ড লিভার ফাংশনটাও নর্মাল আছে, যার জন্য ভালো করে কনজুগেট হচ্ছে, কিন্তু হচ্ছে ডিউ টু অবস্ট্রাকশন ইন বিলিয়ারি পাথওয়ে আবার ওই বাইলটা রিকার্জিটেট হয়ে ব্লাড স্ট্রিমে চলে যাচ্ছে, যার কারণে হচ্ছে এখানে অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া পাচ্ছি। তো এটা ছিল যে আমরা হাইপার বিলিরুবিনিমিয়া তিনটাই পাই, কিন্তু হেমোলাইটিকের ক্ষেত্রে আমরা আনকনজুগেটেড, হেপাটিকের ক্ষেত্রে আমরা বোথ মিক্সড, এন্ড অবস্ট্রাকটিভের ক্ষেত্রে আমরা কনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়া পাচ্ছি। এটা নাম্বার 1 ফিচার। নাম্বার 2 ফিচার, যে যখন আমরা বিলিরুবিন এস্টিমেশন করব তখন হচ্ছে হেমোলাইটিক জন্ডিসে অত সিগনিফিকেন্ট না, 10 ক্রস করবে না, এবং হেপাটিক জন্ডিসে 10 to 20 মধ্যে থাকবে। অবস্ট্রাকটিভ জন্ডিসে অনেক হাই হতে পারে, 30ও এক্সিড করে যায়, 30 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা ছিল সেকেন্ড ডিফারেন্স। এখন এনজাইম মধ্যে আসছি, এএলটি এন্ড এএসটি, মানে অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ এন্ড অ্যাসপারেটেড অ্যামিনো ট্রান্সফারেজ, যাকে এসজিপিটি এন্ড এসসিওটিও বলা হয় রেসপেক্টিভলি। তো এটা হচ্ছে নরমাল থাকবে ফর হেমোলাইটিক জন্ডিস, দিস উইল ইনক্রিজ ফর হেপাটিক জন্ডিস, মানে মার্কড রাইজ পাবো ফর হেপাটিক জন্ডিস, বাট নট সো সিগনিফিকেন্ট ফর অবস্ট্রাকটিভ জন্ডিস, মানে অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে রাইজ হবে কিন্তু অত সিগনিফিকেন্ট না। এন্ড তারপরে আসি যে alkaline phosphatase. Alkaline phosphatase will show significant rise for obstructive jaundice. এখন হেমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে নরমাল থাকবে, বাট হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে হয়েছে এটা অল্প রাইজ করবে। এখন আসি স্টুল এন্ড ইউরিন। আগে স্টুলটা বলি। স্টুলটা নরমাল থাকবে ফর হেমোলাইটিক জন্ডিস, স্লাইটলি পেল অর নরমাল ফর হেপাটোসেলুলার জন্ডিস, এন্ড পেল ফর অবস্ট্রাকটিভ জন্ডিস। কারণ হচ্ছে যে স্টুলের কালারটা হচ্ছে স্টারকোবিলিন পিগমেন্ট দিয়ে, কিন্তু স্টারকোবিলিনটার জন্য হচ্ছে একটা বিলিয়ারি পাথওয়ে টা অ্যাপ্রোপ্রিয়েট হইতে লাগে। কারণ হচ্ছে যে বাইল যেটা লিভার থেকে এক্সক্রিট হয়ে যখন সেকেন্ড পার্ট অফ ইন্টেস্টাইনে আসবে তখনই স্টারকোবিলিন ফর্ম হবে, কিন্তু যখন বিলিয়ারি পাথওয়েতে অবস্ট্রাকশন আসে তখন আর স্টারকোবিলিন আসতে পারবে না, যার জন্য স্টুলটা পেল হবে। তবে যদি হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসে সেলুলার ইনজুরি কারণে যদি ইডেমা হয় তখন আমরা হচ্ছে অবস্ট্রাকটিভ ফিচারটা পাইতে পারি, এটার ক্ষেত্রে পেল হতে পারে। এখন আসি ইউরিনের মধ্যে। ইউরিনটা নরমাল কালার থাকবে ফর হেমোলাইটিক জন্ডিস, whereas slightly dark for hepatic jaundice, whereas significant dark for
অবস্ট্রাকটিভ জন্ডিস। কারণ হচ্ছে যে অবস্ট্রাকটিভ জন্ডিসে তো কোনো বাইলটাই যাইতে পারছে না, যার জন্য বাইলটাই রিগার্জিটেশন হয়েছে, এন্ড এটা হচ্ছে ব্লাডে অনেক বাড়ে গেছে এবং ওই বাড়ার বাইলটা হচ্ছে ইউরিন দিয়ে এক্সক্রিট হচ্ছে। তো এই কারণে হচ্ছে আমরা ডিউ টু প্রেজেন্স অফ বাইল আমরা ডার্ক ইউরিনটা পাই ফর অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন আসি ক্লিনিক্যাল ফিচার মধ্যে, ইচিং। ইচিং উইল বি প্রেজেন্ট ফর অবস্ট্রাকটিভ জন্ডিস, অন্য দুইটা ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। এখন স্প্লেনোমেগালি উইল বি প্রেজেন্ট ফর হেমোলাইটিক জন্ডিস, এখন অন্য দুইটাতে অ্যাবসেন্ট থাকবে। এখন অ্যানিমিয়া উইল বি প্রেজেন্ট ফর হেমোলাইটিক জন্ডিস, এখন অন্য দুইটাতে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট হেমোলাইটিক জন্ডিসে এটা থাকবেই মাস্ট। এন্ড এরপরে মোটামুটি আমি সবই বলে দিছি। তবে হচ্ছে যে আমরা আমরা হচ্ছে লিভারটা এনলার্জ পাইতে পারি ফর হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস, যেখানে টেন্ডার হেপাটোমেগালি পাবো ইফ ইট ইজ কজড ডিউ টু ভাইরাল এজেন্টস লাইক হেপাটাইটিস ভাইরাস। এন্ড ফর অবস্ট্রাকটিভ জন্ডিস টেন্ডার আমরা লিভারে টেন্ডারনেস পাবো না, এন্ড হেমোলাইটিক অ্যানিমিয়া ক্ষেত্রেও টেন্ডারনেস পাবো না। তো এটা ছিল ডিফারেন্স বিটুইন থ্রি টাইপস অফ জন্ডিস। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেন আপু। জি ভাইয়া, tabulate the laboratory findings of different type of jaundice. আমি এটা বলেই দিলাম একটু আগে যে বিলিরুবিনটা হচ্ছে সবচেয়ে বেশি রাইজ থাকবে, মোর দ্যান 30 ফর অবস্ট্রাকটিভ জন্ডিস, এবং হেমোলাইটিকের ক্ষেত্রে 10 ক্রস করবে না, এবং হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে 20 ক্রস করবে না। নাম্বার 1। নাম্বার 2, এএলটি এএসটি গুলা হচ্ছে নরমাল ফর হেমোলাইটিক জন্ডিস, স্লাইটলি রেজড ফর obstructive jaundice, whereas markedly raised for hepatocellular jaundice. But ALP will be markedly raised for obstructive jaundice, moderately raised for hepatocellular jaundice, and normal for hemolytic jaundice. তো এটা ছিল মোটামুটি যে আমি বললাম যে ল্যাবরেটরি ফাইন্ডিং গুলা। জি ভাইয়া, a known case of hemolytic anemia presents with jaundice and itching all over the body. Ultrasonogram shows a gallstone. What type of jaundice is it? What are the expected function test? আচ্ছা, আগে হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে তার জন্য বেশি বেশি করে বিলিরুবিন প্রোডাকশন হয়েছে, এবং এই বিলিরুবিনটা হচ্ছে একটা স্টোন ফর্ম করছে গল ব্ল্যাডারে, কজিং কোলিডোকোলিথিয়াসিস হুইচ অকার্স ডিউ টু পিগমেন্ট স্টোন অর গল, যেটা হচ্ছে পিগমেন্ট স্টোন ডিউ টু বিলিরুবিন। তো এটাই হচ্ছে যে মাই মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ অবস্ট্রাকটিভ জন্ডিস due to formation of bile stone or pigment stone in gallbladder causing choledocholithiasis. মানে হচ্ছে আগে হেমোলাইসিস হয়েছে, তো বেশি বেশি করে বিলিরুবিন প্রোডাকশনের জন্য হচ্ছে একটা পিগমেন্ট স্টোন আর বিলিরুবিন স্টোনটা ফর্ম হয়ে গেছে, যার কারণে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসটাও চলে আসছে। তো অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার গুলা চলে আসছে, যেমন ইচিং গুলা, এটা হচ্ছে কজ। জি ভাইয়া, ভাইয়া শর্ট নোট অন আনকনজুগেটেড হাইপারবিলিরুবিয়া আর হচ্ছে ক্যারেন্টাস। আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া মানে হচ্ছে যে যখন অনকনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে রাইজ করবে মোর দ্যান 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, তখন আমরা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া। এন্ড আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া ইজ ফাউন্ড ইন কেস অফ হেমোলাইটিক জন্ডিস। কজেস গুলা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডিফিসিয়েন্সি এন্ড পাইরুভেট কাইনেজ ডিফিসিয়েন্সি, এবং আরো অনেক হইতে পারে, যেমন সিকল সেল অ্যানিমিয়া, হেমোগ্লোবিনোপ্যাথিস, হেরিডিটি হেমোলাইটিক অ্যানিমিয়া লাইক থ্যালাসেমিয়া। এগুলা ছিল। এরপরে আসি যে ক্রনিক টেরাস। তো ক্রনিক টেরাসটা হচ্ছে যে ক্রনিক টেরাস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ সিভিয়ার অ্যান্ড প্রলংড আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। আমি একটু আগে বলছি যে আনকনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে ওয়াটার ইনসoluble। ওয়াটার ইনসoluble মানে হচ্ছে ইট ইজ লিপিড সলুবল। এখন যখন হচ্ছে ইয়ং মানে একটা ইনফ্যান্টে, ধরেন যে নিওনেট আছে রিসেন্টলি বর্ন, তার একটা প্যাথোলজিক্যাল জন্ডিস হয়েছে, তো ওর হচ্ছে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া মোর দ্যান 25 or 20, কোথায় কোথায় 20 পাইছি, তো 25 পাইছি, তবে 25 বলে ভালো, 25 গ্রাম পার ডেসিলিটার এক্স হয়েছে। তখন কথা কি যে বড় লোকের ব্লাড ব্রেন ব্যারিয়ার যেটা ফর্ম হয় ফুড প্রসেস অফ
অ্যাস্ট্রোসাইট এবং এন্ডোথেলিয়াম গুলা দিয়ে। তো এটা ম্যাচিওর থাকে এবং দিস ডাজন্ট লেট বিলিরুবিন টু এন্টার ইনটু ব্রেন। বাট ছোট বাচ্চাদের নিওনেটদের হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার অত ডেভেলপ না, যার জন্য ইট ক্যানট স্টপ আনকনজুগেটেড বিলিরুবিন। এন্ড আমি একটু আগে বলছি যে এটা লিপিড সলুবল। এখন ব্রেনে কি আছে? ব্রেনে তো গ্রে ম্যাটার গুলা আছে, এন্ড এগুলা গ্রে ম্যাটারের মধ্যে তার ভিতরে হোয়াইট ম্যাটার আছে। হোয়াইট ম্যাটারটা হচ্ছে লিপিড, লিপিডটা হচ্ছে আহ, যে মানে লিপিডের ক্ষেত্রে তো এটা খুবই ভালো করে ডিপোজিট হবে আনকনজুগেটেড বিলিরুবিনটা। তো যখনই হচ্ছে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হয়, তখন হচ্ছে যে এটা বেসাল গ্যাংলিয়া এবং ব্রেনের গ্রে ম্যাটারকে ক্রস করে হোয়াইট ম্যাটারে যায়, ডিপোজিট হয়ে যেতে পারে। এন্ড দিস উইল induce bilirubin induced neuronal deficit BIND, and it induces features like chorioathetosis এবং হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, প্যারালাইসিসও হতে পারে, প্যালসিস গুলা, সেরেব্রাল প্যালসি গুলা হতে পারে, ডিফনেস ব্লাইন্ডনেস গুলা হতে পারে। তো এটা ছিল কর্নিকটেরাস। মানে কর্নিকটেরাস ইজ সিভিয়ার এন্ড লাইফ থ্রেটেনিং কন্ডিশন অফ unconjugated hyperbilirubinemia in newborn or neonates if the condition is not treated on time. এটা ছিল। নেক্সট প্রশ্ন। আজকে এই পর্যন্তই ভাইয়া। আচ্ছা, তো আজকে মোটামুটি শেষ না? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া এত ব্রিফ ডিসকাশন করার জন্য। আশা করছি আর কারো কোনো প্রবলেম থাকবে না। যদি কেউ ক্লাসটি মিস করে থাকেন তাহলে এক্সিস মেডিকেলের ইউটিউব চ্যানেল যেয়ে ভাইয়ার ক্লাসটি করে ফেলতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনার পারমিশন নিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপু, আমরা শেষ করতে পারি। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ।